হ্যালো, হ্যালো। আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছো। তো গতিবিদ্যার লাস্ট লেকচারে সবাইকে স্বাগতম। আজকের লেকচারটা হচ্ছে সম্পূর্ণ প্র্যাকটিস ওরিয়েন্টেড লেকচার। সো আমি গতিবিদ্যা থেকে আসতে পারে এরকম যত টাইপের ম্যাথ আছে সবগুলো হচ্ছে সিলেক্ট করছি। প্রায় 12টার মতো ম্যাথ মনে হয় হবে। তো ওই ম্যাথগুলো করাইতে যতটুকু টাইম লাগে আজকের ক্লাসটা ঠিক ততটুকু লেন্দি হবে। এখন আই ডোন্ট নো কতটুকু টাইম লাগবে, হয়তোবা তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, অথবা যদি লাগে আই ডোন্ট থিঙ্ক 1.5 ঘন্টার বেশি হবে, বাট দেখা যাক। একটু সাইলেন্ট থাকি, বাইরে থেকে মনে হয় বিভিন্ন নয়েজ আসতেছে, ওই নয়েজটা একটু রিডিউস হলে দেন শুরু করি। আর সবার কাছ থেকে আমি একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার এই সাউন্ডের জন্য। আমার সাউন্ডের কোয়ালিটিটা একদম ভালো না, আমি জানি। মানে ল্যাপটপে ওবিএস দিয়ে রেকর্ড করতেছি আর হচ্ছে ফোনের রেকর্ডার দিয়ে রেকর্ড করতেছি, এইভাবেই কাজ চালাইতেছি আর কি। যাই হোক, আচ্ছা, তো এখন আমরা শুরু করি। দেখো একটা কোয়েশ্চেন, প্রথম কোয়েশ্চেনটা, 100 কেজি ভরের একটা গাড়ির ব্যাক সময় লেখচিত্র দেওয়া আছে। তো এই গাড়ির কি বলছে, প্রথম 30 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। আমরা কালকে যখন এমসিকিউ সলভ করাইছি তখন তোমাদের একটা জিনিস আমি বইলা দিছিলাম, যে ব্যাক সময় লেখচিত্রের ক্ষেত্রফল হচ্ছে, ছোট গ নাম্বারটা যদি আমি লিখি, ক্ষেত্রফলের মানটাই হবে অতিক্রান্ত দূরত্ব। রাইট রাইট। তো এখন এখান থেকে আমরা কি করতে পারি, বলছে প্রথম 30 সেকেন্ডে, সো 0 থেকে 20 সেকেন্ড টাইম পর্যন্ত গেছে হচ্ছে সমতরণে। তো এই ক্ষেত্রে যদি ক্ষেত্রফলটা বের করি, আমাদের A1 ইকুয়ালস টু আসবে, আচ্ছা 1 মিনিট, এসএসসিতে তোমাদের ক্ষেত্রফল দিয়ে হচ্ছে মার্ক কাইটাও দিতে পারে, সো আমি রিস্ক নিতে চাইতেছি না। তোমরাও রিস্ক নিও না পরীক্ষায়, তোমরা ওই ম্যানুয়াল নিয়মেই করো। আচ্ছা, 0 থেকে 5 সেকেন্ড টাইম, 0 থেকে 20 সেকেন্ড পর্যন্ত সে সমতরণে গেছে, অ্যান্ড তার শেষ ব্যাগ হচ্ছে 5। তো শেষ ব্যাগ 5, তার আদি ব্যাগ হচ্ছে 0। অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করার ক্ষেত্রে আমরা কোন সূত্রটা ইউজ করব? আমরা একটা সূত্র শিখছিলাম, মনে করে দেখো, ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার। তার ব্যাগ ক্রমাগত বৃদ্ধি পাইছে, তার মানে ত্বরণ প্লাস হবে 2a ইন্টু এস। আমাদের শেষ ব্যাগ এখান থেকে কত দেখতেছি, 5, তার স্কোয়ার, আদি ব্যাগ কত, 0 প্লাস 2 ইন্টু ত্বরণের মানটা কত, তাই না? ত্বরণের মানটা হবে ব্যাগের পরিবর্তন বা সময়ের পরিবর্তন, 5 মাইনাস 0 ডিভাইড বাই সময়ের পরিবর্তন কত, 20 মাইনাস 0 ইন্টু অতিক্রান্ত দূরত্ব আমাদের বের করতে হবে। এইখান থেকে যদি আমরা বের করি, তোমরা ক্যালকুলেটরে ডিরেক্ট সলভ করবা। তো ডিরেক্ট সলভ করার পর অতিক্রান্ত দূরত্বটা আসবে 5 স্কোয়ার পঞ্চাশ মিটার। এটা হচ্ছে S1 ধরো। এটা কি 0 থেকে 20 সেকেন্ড পর্যন্ত টাইমে অতিক্রান্ত দূরত্ব বের করলাম। এবার 20 থেকে 30 সেকেন্ড টাইম পর্যন্ত যে দূরত্বটুকু অতিক্রম করছে সেটাও কিন্তু সে সমবেগে গেছে। তো সমবেগে অতিক্রান্ত দূরত্ব S2 ইকুয়ালস টু কি, সমবেগের মান ভি ইন্টু কতটুকু সময় সে গেছে। তো সমবেগের মানটা কত, 5, কতটুকু সময় গেছে, 20 সেকেন্ড থেকে 30 সেকেন্ড, তার মানে তার অতিক্রান্ত সময় হচ্ছে 10 সেকেন্ড। এখান থেকে দূরত্ব আসতেছে 50 মিটার। সো আমাদের মোট দূরত্ব প্রথম 30 সেকেন্ডে S ইকুয়ালস টু S1 প্লাস S2, যেখান থেকে পারবো আমরা 50 প্লাস 50, তার মানে 100 মিটার। অ্যান্ড এই 100 মিটারই হচ্ছে আমাদের এই কোয়েশ্চেনের অ্যান্সার। আচ্ছা, এবার আমরা মুছে দিই এই কোয়েশ্চেনটা।
আমি আরেকটা কথা বলে রাখি যে আমি তোমাদেরকে স্লাইড প্রোভাইড করব না। সো আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করব যে তোমরা হাতে লিখে নোট করো, কারণ স্লাইড প্রোভাইড করলে দেখা যায় যে তোমরা হাতে লিখবা না, স্লাইডের আশায় বসে থাকবা। তো ইন দ্যাট কেস হচ্ছে তোমাদের পড়া ভালোভাবে হবে না। তাই আমি তোমাদেরকে স্লাইড দেবো না, তোমরা নিজেরা নোট করবা ক্লাস দেখে দেখে। আচ্ছা, এখন ঘ নাম্বারটা দেখো। ঘ নাম্বারে কি বলছে, বিসি অংশে কি পরিমাণ বল প্রয়োগ করার ফলে গাড়িটি সি বিন্দুতে থামানো সম্ভব হয়েছিল, গাণিতিকভাবে বিশ্লেষণ করো। কি পরিমাণ বল প্রয়োগ করে? আমরা দেখো গতকালকের ক্লাসে মেবি একটা জিনিস শিখাইছিলাম, বল ইকুয়ালস টু ভর ইন্টু ত্বরণ এম এ। এটা তৃতীয় অধ্যায়ের সূত্র, বাট এই ম্যাথের জন্য যেহেতু লাগতেছে এটা শুধু দেখে রাখো। আচ্ছা, বল ইকুয়ালস টু ভর ইন্টু ত্বরণ, তাই না? আমাদের এখন কি বলছে, বিসি অংশে কি পরিমাণ বল প্রয়োগ করতে হয়েছে। ত্বরণটা কিন্তু সমত্বরণ বিসি অংশে, কারণ সরল রৈখিকভাবে বেগ হ্রাস পাইছে। এখন গাড়ির ভর তো আমাদের অলরেডি জানা আছে, তার মানে এম এর মান আমাদের জানা। এখন শুধু ত্বরণের মানটা বের করলেই হয় না? এক্স্যাক্টলি। তো এখান থেকে ত্বরণের মানটা কত পাবো আমরা? বেগের পরিবর্তন কত? 5 - 0, সরি একটু ভুল করছি। বেগের পরিবর্তন হচ্ছে শেষ বেগ মাইনাস আদি বেগ, শেষ বেগ 0। আচ্ছা, শেষ বেগ হচ্ছে 0, আদি বেগ 5, তো 0 - 5 ডিভাইড বাই সিতে সময় হয়েছে 60 সেকেন্ড মাইনাস বিতে সময় 40 সেকেন্ড। আলটিমেটলি আমাদের ত্বরণের মানটা আসতেছে 5 ডিভাইড বাই 60 থেকে 40 গেলে থেকে 20 মাইনাস 5 ডিভাইড বাই 20। এখন যদি বলের মান বের করতে চাও, এফ ইকুয়ালস টু এম এ। হ্যাঁ, এম এর মান কত? 100 ইন্টু এর মান -1/4। তো 100 ইন্টু -1/4 এর মানটা আসবে -25 নিউটন। তো তুমি যদি বলো প্রযুক্ত বল কত, প্রযুক্ত বল হবে 25 নিউটন। কিন্তু শুধু যদি বল কথাটা উল্লেখ করো তাহলে 25-এর মাইনাস দিতে হবে। মাইনাস দ্বারা কি বোঝাইছে? এই মাইনাস দ্বারা বোঝাইছে হচ্ছে বাধা দানকারী বল। আচ্ছা, এই ম্যাথটা অ্যাকচুয়ালি তৃতীয় অধ্যায়ের টপিক ছিল, বাট আমরা করে ফেললাম। এখন হচ্ছে এই কোয়েশ্চেন আমাদের আলহামদুলিল্লাহ খুব ভালো মতো কমপ্লিট। এখন আমরা পরবর্তী কোয়েশ্চেনে চলি। পরবর্তী কোয়েশ্চেনে কি বলছে, আগে কোয়েশ্চেন দেখো, গাড়িটি লাইট পোস্টটিকে কত বেগে অতিক্রম করবে। এবার কোয়েশ্চেন পড়ো। চিত্রে ওডি এবং এবিসি যথাক্রমে একটি গাড়ি ও একটি মোটর সাইকেলের বেগ নির্দেশ করে। তার মানে গাড়ির কথাটা হচ্ছে, মানে গাড়িটি লাইট পোস্ট কত বেগে অতিক্রম করবে, তাই না? আচ্ছা, তাহলে এই কোয়েশ্চেন থেকে, মানে গ্রাফ থেকে কোন অংশটা গাড়ির জন্য? ওডি এবং এবিসি যথাক্রমে একটি গাড়ি, তার মানে ওডি হচ্ছে গাড়ির জন্য। পি বিন্দুতে লাইট পোস্ট আছে, তো এখানে আমাদের আছে একটা লাইট পোস্ট। তো পি বিন্দু যখন অতিক্রম করবে গাড়িটা, তখন তার ব্যাগটা কত হবে এটা বের করতে বলছে। দেখো, পয়েন্ট কিন্তু পুরোপুরিভাবে বোঝা যাইতেছে না যে এটা আসলে টাইমটা কতটুকু, বাট আমরা অনুমান করে নিতেছি যে এটা হচ্ছে 20 সেকেন্ড এবং 30 সেকেন্ডের মাঝামাঝি যে সময়টুকু, না ওই সময়টুকু, কারণ এছাড়া আর কোনো কিছু পসিবল না। অন্য কি ধরে ম্যাথ করবা? তাই এটা মধ্যবিন্দু ধরে 25 সেকেন্ড সময়টা ধরে নাও। তো 25 সেকেন্ড ধরে নিছো, পারফেক্ট। এখন গ্রাফ থেকে দেখো আমাদের লাইট পোস্টটিকে কত বেগে অতিক্রম করবে। সময়ের মান কিন্তু আমাদের জানা আছে, টি ইকুয়ালস টু 25 সেকেন্ড। আমাদের তাহলে শেষ বেগ, আদি বেগ যদি 0 ধরো, কারণ ও বিন্দুতে তার আদি বেগ 0, শেষ বেগটার সূত্র কি? বি ইকুয়ালস টু ইউ প্লাস এ টি। এখন ইউ এর মান আমাদের জানা আছে, টি এর মান জানা আছে, শুধু এ এর মান জানলেই হয়। যেহেতু ওডি একটা সরল রেখা, তার মানে এই রেখার প্রত্যেকটা বিন্দুতে ত্বরণের মান সেম। সো তুমি এখান থেকে ত্বরণের মানটা বের করতে পারবা বেগের পরিবর্তন ভাগ সময়ের পরিবর্তন দ্বারা। বেগের পরিবর্তন দেখো, এই পয়েন্টে ধরো, এই পয়েন্টকে বিবেচনা করে, তো বেগের পরিবর্তনটা কত হবে? ওই পয়েন্টে বেগ হচ্ছে 0, আদি বেগ কত? সরি, বেগ হচ্ছে 30, আদি বেগ হচ্ছে 0। আর নিচে সময়ের পরিবর্তন, ওই পয়েন্টে সময় কত? 20, আর আদি সময় কত? 0।
তো আলটিমেটলি আমাদের এখান থেকে আসতেছে 30/20 বা 3/2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। সো এখন যদি আমরা সূত্রে বসাই দিই, ভি ইকুয়ালস টু ইউ প্লাস এ এর মান হচ্ছে 3/2 ইন্টু টি এর মান কত, টি এর মান আমরা 25 ধরে নিছি, কারণ পয়েন্ট হচ্ছে পুরোপুরিভাবে বোঝা যাইতেছে না। সো এরকমভাবে যদি বোঝা না যায় তাহলে ভালো হয় যে তোমরা মধ্যবর্তী পয়েন্ট ধরে নাও, মানে দুইটা বিন্দুর মাঝখানের পয়েন্টটা ধরে নেবা। তো এখান থেকে আমাদের মানটা আসতেছে কত, 3 ইন্টু 25 মানে 75, 75 ডিভাইড বাই 2, 37.5 মিটার পার সেকেন্ড। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, সেই কাঙ্ক্ষিত অ্যান্সার, যে অ্যান্সারের জন্য এত পরিশ্রম করতেছি। কি লাভ এই অ্যান্সার বের করে, তাই না? কোনো লাভই নেই, খুদাই সময় নষ্ট। যাই হোক, বড় ঘ নাম্বারটা এবার দেখি আমরা। 30 সেকেন্ডে গাড়ি ও মোটর সাইকেলের অতিক্রান্ত দূরত্ব সমান হবে কি? আচ্ছা, প্রথমে আমরা গাড়ি নিয়ে কাজ করি। গাড়ি নিয়ে কেন কাজ করব? কারণ গাড়ি নিয়ে কাজ করলে একটু সুবিধা হবে। এর কারণ হচ্ছে ছোট গ নাম্বারে গাড়ির ত্বরণ বের করে রাখছি আমি, একটু আগেই রয়েছে, দ্যাটস ওয়াই গাড়ির কাজটা আগে করব। আচ্ছা, গাড়ির ত্বরণ হচ্ছে 3/2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো 30 সেকেন্ডে গাড়ির অতিক্রান্ত দূরত্ব এস হচ্ছে, গাড়ি মানে কার, সি ধরো, এস সি ইকুয়ালস টু কত, ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। ইউ এর মান তো 0, তার মানে আলটিমেটলি ইউটি এর মানও 0 হবে, প্লাস হাফ ইন্টু ত্বরণের মান কত, 3/2 ইন্টু টি স্কোয়ার মানে 30 তার স্কোয়ার। এখান থেকে আমাদের কত আসতেছে মান, হাফ ইন্টু 3/2 ইন্টু 30 স্কোয়ার। এখানে মানটা আসতেছে 675 মিটার। এবার যদি মোটর সাইকেল, আমি শুধু মোটর লিখি, মোটর সাইকেলের ক্ষেত্রে বের করো, তাহলে এই ক্ষেত্রে দেখো মোটর সাইকেল 2 স্টেপে অতিক্রান্ত দূরত্ব বের করতে হবে। প্রথমে 0 থেকে 10 সেকেন্ড পর্যন্ত সমত্বরণে গেছে, অ্যান্ড 10 থেকে 30 সেকেন্ড পর্যন্ত সে গেছে সমবেগে। সো এখান থেকে 0 থেকে 10 সেকেন্ড পর্যন্ত এবি, এস এবি যদি বের করো তাহলে মানটা আসবে এস ইকুয়ালস টু আমরা কি জানি, ইউ প্লাস বি ভাগ 2 ইন্টু হচ্ছে টি। ইউ এর মানটা কত, 15 প্লাস ভি এর মান হচ্ছে 30 ডিভাইড বাই 2 ইন্টু সময়ের মানটা কত, 10 সেকেন্ড গেছে। এখান থেকে আমাদের কত আসতেছে, 225 মিটার। আচ্ছা, আমার ক্যালকুলেশন মিস্টেক হইতে পারে, তোমরা নিজেরা আরেকবার চেক করে নিও। আর হচ্ছে বিসি অংশে, বিসি অংশে সে গেছে সমবেগে। এই সমবেগের মানটা কত, 30। কত সময় ধরে গেছে, 10 সেকেন্ড থেকে 30 সেকেন্ড পর্যন্ত 20 সেকেন্ড সময় ধরে গেছে। এখান থেকে আমাদের মানটা আসতেছে 600 মিটার। সো মোটর গাড়ির টোটাল দূরত্ব হচ্ছে এস এম, 225 প্লাস 600, যার মানে হচ্ছে 825 মিটার, যেটা গাড়ির দূরত্বের সমান নয়। সো দূরত্ব সমান হবে না। এবার নেক্সট কোয়েশ্চেনটা দেখি। নেক্সট কোয়েশ্চেনে কি বলছে, দৃশ্যকল্প 1 থেকে দূরত্ব সরণের পার্থক্য। দৃশ্যকল্প 1 হচ্ছে এটা। কি বলছে এখানে, একটি বস্তুকে এ বি সি পথে এ হতে সিতে নেওয়া হলো, এ বি সি পথে, ও আচ্ছা এই বরাবর এ থেকে সিতে নিছে। দৃশ্যকল্প 1 থেকে দূরত্ব সরণের পার্থক্য, এই ম্যাথটা আমরা এমসিকিউতে সলভ করাইছি। সো এটা তোমাদের বাড়ির কাজ। এখন দৃশ্যকল্প 2-এ কি বলছে, দৃশ্যকল্প 2-এ একই সময়ে পি অপেক্ষা কিউ অধিকতর দূরত্ব অতিক্রম করতে পারবে কিনা। পি অপেক্ষা কিউ, এখানে পি কোথায় আর কিউ কোথায়, ওকে এবং ও এল, পি এবং কিউ। আচ্ছা, ওকে এটা হচ্ছে পি এর জন্য, আর ও এল এটা হচ্ছে কিউ এর জন্য। বড় নাম্বারটা এবার দেখি, পি অপেক্ষা কিউ অধিকতর দূরত্ব অতিক্রম করতে পারবে কিনা। পি গাড়ির ক্ষেত্রে দেখি, পি এর ক্ষেত্রে যদি দেখি, ব্যাক সময় লেখচিত্র, অতিক্রান্ত দূরত্ব কত, এস ইকুয়ালস টু ইউ প্লাস ভি ভাগ 2 ইন্টু টি।
এখানে এস এর মানটা কত আসবে, এটা হচ্ছে এস পি, পি এর অতিক্রান্ত দূরত্ব। আদিবেগের মান কত, আদিবেগের মান হচ্ছে 0 প্লাস শেষ বেগের মানটা কত, কে পয়েন্টের শেষ বেগ হচ্ছে 80, এককটা কি মিটার পার সেকেন্ড, সো 80 মিটার পার সেকেন্ড ডিভাইড বাই 2, তার সময়টা কত, অতিক্রান্ত সময় হচ্ছে কে বরাবর যদি এক অক্ষে আসো তার সময়ের মানটা হবে 6। সো এইখান থেকে টোটাল ভ্যালুটা আসে 240 মিটার। আবার এখন দেখো কিউয়ারটা দেখো, কিউয়ের ক্ষেত্রে এস কিউ হচ্ছে এটাও ইউ প্লাস বি ভাগ 2 ইন্টু টি, ওই সেম ফর্মুলা যদি ইউজ করো এক্ষেত্রেও আদিবেগ হচ্ছে 0, তার শেষ বেগের মানটা হচ্ছে 60 ডিভাইড বাই 2 ইন্টু তার সময় হচ্ছে 8 সেকেন্ড লাগছে। সো এইখান থেকেও মানটা আসে 240 মিটার। সো পি এর অতিক্রান্ত দূরত্ব এবং কিউ এর অতিক্রান্ত দূরত্ব সেম, অর্থাৎ এখান থেকে কি বলতে পারো, অধিগত দূরত্ব অতিক্রম করতে পারবে না। এবার এই কোয়েশ্চেনটা দেখো কি বলছে, দ্বিতীয় গাড়ি কর্তৃক মোট অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। দ্বিতীয় গাড়ি, আচ্ছা দ্বিতীয় গাড়ির জন্য একটা টেবিল দেওয়া আছে, এই টেবিল থেকে যদি গ্রাফটা ড্র করি তাহলে তোমাদের বুঝতে অনেক বেশি সুবিধা হবে। সো আমি আগে 1 মিনিটে গ্রাফটা একটু ড্র করে নিই। আচ্ছা, এক্স এক্সিসে দেবো হচ্ছে টাইম, ওয়াই এক্সিসে দেবো ভেলোসিটি। তো এখানে টাইম কতগুলো আছে, 0, 5, 10, 40 পর্যন্ত, 5, 10, দেন 15, 20, 25, 30, 35, 40। ওকে, এবার সে কী করছে হচ্ছে 0 থেকে 5 ব্যাগ বৃদ্ধি পাইছে, 5 to 10 বৃদ্ধি পাইছে, 10 to 15 বৃদ্ধি পাইছে। সো 0 থেকে 5, 10, 15 পর্যন্ত হচ্ছে ব্যাগটা বৃদ্ধি পাইছে, ধরলাম ব্যাগটা এইভাবে বৃদ্ধি পাইছে। ব্যাগটা হচ্ছে বৃদ্ধি পাইছে, অ্যান্ড বৃদ্ধি পেয়ে সর্বোচ্চ কত পর্যন্ত গেছে, 6, এই পয়েন্টটা হচ্ছে 6 মিটার পার সেকেন্ড। এরপর 15 থেকে 25 সেকেন্ড পর্যন্ত ব্যাগের পরিবর্তন হয়নি, 15, 20, 25, এই পয়েন্ট পর্যন্ত হচ্ছে ব্যাগের কোনো পরিবর্তন হয়নি। এরপর 25 থেকে 30, 35, দেন 40 ব্যাগ সমহারে হ্রাস পেয়ে একদম 0-তে চলে আসছে যখন টাইমটা হচ্ছে 40 সেকেন্ড। আমাদের গ্রাফটা হবে কিছুটা এরকম, এটা যদি আমি মার্ক করে দিই ও এ বি সি, হ্যাঁ এটা হচ্ছে 5, 10, 15, আমি এই কোনার পয়েন্টগুলো শুধু মার্ক করি, এটা কত 25 পয়েন্টটা তো মিলে নাই, আচ্ছা না মিললো, এটা ধরে নাও, এটা 25, এটা হচ্ছে 40, এদিকে আমাদের এটা ধরো 2, এটা 4, 2, 4। ওয়েল গ্রাফ যে একদম পারফেক্ট হইতে হবে এমন না। তো এখন যদি আমরা দূরত্বটা এখন যদি এখান থেকে আমরা অতিক্রান্ত দূরত্ব বের করতে যাই তাহলে 3 স্টেপে বের করা লাগবে। ও এ অংশের জন্য সমত্বরণে অতিক্রান্ত দূরত্ব, এ বি অংশের জন্য সমবেগে, বিসি অংশের জন্য হচ্ছে আবার সমমন্দনে। আচ্ছা, ও এ অংশটা বের করি, এক্ষেত্রে আমরা সমত্বরণ হাবিজাবি ইউজ করব না, আমরা ডিরেক্ট ইউজ করব ইউ প্লাস বি ভাগ 2 ইন্টু টি ফর্মুলাটা। এখানে ইউ এর মানটা কত, গ্রাফ থেকে দেখা যাইতেছে ইউ হচ্ছে 0, শেষ ব্যাগ ভি এর মান হচ্ছে 6 ডিভাইড বাই 2 ইন্টু টাইম কতটুকু, 0 থেকে 15 সেকেন্ড পর্যন্ত, 15 সেকেন্ড। এখান থেকে আসতেছে আমাদের 45 মিটার। এস এ বি এটুকু কি সমবেগে গেছে, তো সমবেগে অতিক্রান্ত দূরত্ব এস ইকুয়ালস টু বি বার টি, ভি বারের মান হচ্ছে 6 ইন্টু টি কত, 15 সেকেন্ড থেকে 25 সেকেন্ড পর্যন্ত, 10 সেকেন্ড টাইম।
তো এখানে হবে 60 মিটার। আর এস বিসি হচ্ছে সমমন্দনে গেছে, এই ক্ষেত্রে আমরা ইউ প্লাস বি ভাগ 2 × টি ফর্মুলা ইউজ করব। বাট এই ক্ষেত্রে আমাদের আদি বেগ হচ্ছে 6, শেষ বেগ 0 ডিভাইড বাই 2 ইন্টু টাইমটা কত 25 থেকে 40, 15 সেকেন্ড। এইখান থেকেও আমাদের অতিক্রান্ত দূরত্ব 45 মিটারে আসতেছে। সো টোটাল অতিক্রান্ত দূরত্ব হচ্ছে টোটাল কভার্ড ডিস্টেন্স সামেশন এস ইকুয়ালস টু 45 প্লাস 60 প্লাস 45, যার মান আসতেছে 45 আর 45 90, আর 60 হচ্ছে 150 মিটার। এই আমাদের অ্যান্সার। আচ্ছা, এরপরের কোয়েশ্চেনটা দেখি, মানে ঘ নাম্বারটা। তো ঘ নাম্বারে তারা কি বলছে, প্রথম গাড়ির সম্পূর্ণ পথের গড় বেগ সর্বোচ্চ বেগের সমান হবে কিনা। আচ্ছা, ঘ নাম্বার প্রথম গাড়ি কোথায়, প্রথম গাড়ি এই তো প্রথম গাড়ি, ছোট করে। আচ্ছা, 1 মিনিট, এই ভিডিওটার দিকে একটু লক্ষ্য করুন। আচ্ছা, আগেই না, এখন বলি, এই ভিডিওটার দিকে একটু লক্ষ্য করুন, এবার একটু লক্ষ্য করুন। কি সুন্দর না? এটা কপি পেস্ট। তো কপি পেস্ট কীভাবে করতে হয় সেটা আমরা আজকের ক্লাসে দেখে ফেললাম। এনিওয়েজ, জোকস সাইড। আচ্ছা, এখানে প্রথম গাড়ি কথাটা ছোট করে লেখা আছে। এখানেও ব্যাগের সর্বোচ্চ মানটা এটা কিন্তু 30 লেখা আছে, যদিও মেবি বোঝা যাইতেছে না। 30 মিটার পার সেকেন্ড, আর টাইম হচ্ছে 0 থেকে 30 সেকেন্ড পর্যন্ত। এখন কি বলছে, সম্পূর্ণ পথের গড় বেগ সর্বোচ্চ বেগের সমান হবে কিনা। গ্রাফ থেকে আমাদের সর্বোচ্চ বেগের মানটা কত পাই, 30 মিটার পার সেকেন্ড। সো ভিম্যাক্স যেটা হচ্ছে গ্রাফ থেকে পাই 30 মিটার পার সেকেন্ড, সাইড নোট দিয়ে দেবা। অতএব গ্রাফ হতে এবার গড় বেগটা নির্ণয় করতে হবে। গড় বেগ নির্ণয় করার ফর্মুলা কি বলছিলাম আমি, ভি বার বা হচ্ছে ভি অ্যাভারেজটা হচ্ছে টোটাল ডিসপ্লেসমেন্ট, মানে হচ্ছে সরণ, টোটাল সরণ ডিভাইডেড বাই টোটাল সময়। হ্যাঁ, তো এখান থেকে আমাদের টোটাল সরণটা কত আসতেছে, আমি কি বলছিলাম ছোট করে, ব্যাগ সময় লেখচিত্রের ক্ষেত্রফল হচ্ছে তার অতিক্রান্ত দূরত্ব। তো আমি ক্ষেত্রফল দিয়ে অতিক্রান্ত দূরত্বটা বের করে ফেলতেছি, বাট সাবধান, তোমরা অবশ্যই ছোটো গ নাম্বারে যে মেথডটা দেখেছি ওই মেথডটা ফলো করবা। আচ্ছা, আমি যদি ক্ষেত্রফল দিয়ে শর্টলি বের করে ফেলি, এই গ্রাফটা হচ্ছে একটা ট্রাপিজিয়াম শেপ। সো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি। সমান্তরাল বাহুদ্বয় কোনটা, এই হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর, এটা একটা সমান্তরাল বাহু, এটা একটা সমান্তরাল বাহু, এটা আর একটা সমান্তরাল বাহু। এই দুইটা সমান্তরাল বাহুর সমষ্টি। প্রথম সমান্তরাল বাহু কত 30 প্লাস দ্বিতীয় সমান্তরাল বাহুর দৈর্ঘ্য কত 10 to 20 মানে 10 সেকেন্ড ইন্টু সমান্তরাল বাহুদের মধ্যবর্তী দূরত্ব কোনটুকু, এটুকু, যার ভ্যালু হচ্ছে 30 ইকুয়ালস টু 30 আর 10 40 ডিভাইড বাই 20 600 মিটার টোটাল। সো আমাদের এখান থেকে বি বার কত আসতেছে 600 ডিভাইড বাই টোটাল টাইম কত 30 সেকেন্ড, 0 0 কাটা 3 কে যদি 60 দিয়ে কাটে থাকে 20, বি বার হচ্ছে 20 মিটার পার সেকেন্ড হইতেছে। সো বি বারের মানটা বি ম্যাক্স অপেক্ষা ছোট। এখান থেকে আমরা ডিসিশন কি দিতে পারি, সমান হবে না। এই তো অ্যান্সার, পারফেক্ট, ইজি ছিল কিন্তু কোয়েশ্চেনটা। আচ্ছা, লেটস মুভ অন টু দ্য নেক্সট কোয়েশ্চেন। এই যে এখন যে ম্যাথগুলো আছে এগুলো হচ্ছে বাছাইকৃত ম্যাথ। তোমাদের গতিবিদ্যার যত টাইপের কনসেপ্ট আছে সবগুলা কনসেপ্ট কভার হবে। যেমন আমি যদি নেক্সট ম্যাথটা দেখি, 1 2 3 4 5 6 7 8, টোটাল 8টা ম্যাথ আছে এরকম। আচ্ছা, ম্যাথটা দেখো, ঢাকা ময়মনসিংহ মহাসড়কে একটি বাস 100 কিলোমিটার/আওয়ার বেগে চলছে। এখন 57 মিটার দূরে একজন অসতর্ক পথচারী দেখে বাস ড্রাইভার সাথে সাথে ব্রেক চেপে দিলেন।
ফলে বাসটি পথচারীর 2 মিটার সামনে এসে থামলো। এখন বাসের ত্বরণ কত এটা বের করতে বলছে। এ নাম্বারটা দেখো, এখানে ঘটনাটা কি ঘটছে। এটা আমাদের রাস্তা ধরো, আমি যদি এখানে অন্য কালার মার্কার ইউজ করি ড্রয়িংয়ের ক্ষেত্রে, তাহলে সেটা তোমাদের জন্য ভালো বা বেটার হবে। গ্রিন কালারটা ইউজ করি। এই হচ্ছে আমাদের রাস্তা, এইখানে হচ্ছে এই হচ্ছে বাস। হ্যাঁ, বাসের এখানে হচ্ছে পথচারী পার হচ্ছে, বাস থেকে যেটার দূরত্ব হচ্ছে 57 মিটার। এটা হচ্ছে প্রথম কথা, যে একটা বাস 100 কিলোমিটার পার আওয়ার বেগে চলছে, তার আদিবেগ 100 কিলোমিটার পার আওয়ার, অ্যান্ড বাস থেকে 57 মিটার দূরে পথচারী রাস্তা পার হইতেছে ধরো, রাস্তায় না দেখেই। ফলে বাসটাকে পথচারীর 2 মিটার সামনে এসে থামলো। তো বাসটা চলতেছে চলতেছে, আমি যদি বাসকে সিলেক্ট করে সামনের দিকে আগাই দিই, তাহলে দেখো কি হয়। এই তো একটুর জন্য সিলেক্ট হলো না। ওহো, এখন আবার একটু বেশি সিলেক্ট হয়ে গেছে। হ্যাঁ, কষ্ট কষ্ট। যাই হোক, আমি আবার আঁকাই, এঁকে ফেলি আবার। তো দ্বিতীয় ক্ষেত্রে বাস কি হয়েছে, বাস এই জায়গায় চলে আসছে। হ্যাঁ, বাস হচ্ছে এই জায়গায় চলে আসছে, যেখানে আইসা তার শেষ বেগ হচ্ছে 0, অ্যান্ড তখন বাস এবং পথচারীর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 2 মিটার। কারণ কি, কারণ পথচারীর 2 মিটার সামনে এসে থামছে। এখন এ নাম্বারে আমাদের কি বের করতে বলছে, বাসটির ত্বরণ কত। দেখো, আমাদের আদিবেগ দেওয়া আছে, শেষ বেগ আমরা জানি, অতিক্রান্ত দূরত্ব আমরা জানি। তাহলে এখান থেকে ত্বরণের মান কোন সূত্র ব্যবহার করলে পারবো, মানে পাবো ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as না। দেখো এখানে ভি এর মান, শেষ বেগের মান কত, 0, 0কে স্কোয়ার করলে 0ই হবে। ইউ এর মানটা কত, 100 কিলোমিটার পার আওয়ার, বাট এটাকে আমাকে অবশ্যই এসআই ইউনিটে নিয়ে যেতে হবে, যার কারণে হচ্ছে 3.6 দ্বারা ভাগ করতে হবে। তো ওই ইউ স্কোয়ার প্লাস, কারণ কি প্লাস কেন, কারণ বাসের ত্বরণ নির্ণয় করতে বলছে, 2a ইন্টু অতিক্রান্ত দূরত্বটা কত, 57 মিটার। না, বাস কিন্তু 57 মিটার জানে। বাস এবং পথচারীর মধ্যবর্তী দূরত্ব ছিল 57 মিটার, কিন্তু বাস পথচারীর 2 মিটার সামনে এসে থেমে পড়ছে। তার মানে 57 মিটার থেকে 2 মিটার কম গেছে বাস। তার মানে কি বলতে পারি, বাস গেছে 55 মিটার। আচ্ছা, এখান থেকে যদি তোমরা ক্যালকুলেটরে ডিরেক্ট মান বসাই দাও, এর মানটা আসবে কিছুটা এরকম, 100 ডিভাইড বাই 3.6 তার স্কোয়ার ডিভাইডেড বাই মাইনাস 7.0146 মিটার পার সেকেন্ড স্কোয়ার। অ্যান্ড এটাই অ্যান্সার। এখানে আমাদের মাইনাসটা রাখতে হবে, কারণ কি, কারণ কোশ্চেনে কিন্তু আমাদের বাসের ত্বরণ নির্ণয় করতে বলছে, কিন্তু বাসের বেগ তো হ্রাস পাইছে, কিন্তু আবার ত্বরণ নির্ণয় করতে বলছে। তার মানে ত্বরণটা হবে ঋণাত্মক ত্বরণ, যার কারণে আমাদের নেগেটিভ চিহ্নটা রাখতে হবে অবশ্যই। ভুল করেও নেগেটিভ চিহ্ন কাইটা দেও না। আচ্ছা, এরপর কি বলছে, আদিবেগ যদি 120 কিলোমিটার পার আওয়ার হয়, একই ত্বরণে বাস থামালে পথচারীর অবস্থা ব্যাখ্যা করতে বলছে। স্লাইডটা আমি কপি করি, অ্যান্ড সবগুলা অ্যানোটেশন মুছে দেই। এখন আমরা অ্যান্সার করব বি নাম্বারটা। এখন কি বলছে, আদিবেগ যদি 120 কিলোমিটার পার আওয়ার হয়, একই ত্বরণে বাস থামালে ত্বরণটা কত, তাহলে এ ইকুয়ালস টু মাইনাস 7.0146 মেবি দেখছিলাম, 0146 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা এ হতে প্রাপ্ত। তো এই ম্যাথটা সলভ করার দুইটা মেথড আছে, আমি তোমাদেরকে দুইটাই দেখাই। এটা হচ্ছে প্রথম প্রসেস না দিয়ে আমি লিখি হচ্ছে প্রসেস 1, তাহলে এটা দেখতে একটু বেশি ভালো দেখা যায়। কুল, ক্লিন অ্যান্ড ক্লেভার হইতে হবে। যাই হোক, প্রসেস 1টাতে কী বের করবো আমরা,
আদিবেগ হচ্ছে 120 মিটার পার আওয়ার, 120 কিলোমিটার পার আওয়ার। হ্যাঁ, ত্বরণ সেম। এখন এখান থেকে আমরা 120 কিলোমিটার পার আওয়ার বেগে সে সর্বোচ্চ কতটুকু দূরত্ব অতিক্রম করতে পারবে এটা বের করি। যে ধরি এস দূরে গিয়ে থামবে। থামবে কেন? কারণ হচ্ছে একই ত্বরণে যেহেতু বাস থামাইছো, হ্যাঁ, তো তুমি কোয়েশ্চেনেই তো উল্লেখ করে দিছো বাস থামাইতে হবে। তো কখন থামবে? ধরলাম তার প্রথম অবস্থান পথচারী থেকে 57 মিটার দূরে ছিল, সেই অবস্থান থেকে এস দূরে গিয়ে থামবে। এখন এইখানেও আমরা ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2s ফর্মুলা ইউজ করব। 2s এখান থেকে থামবে যেহেতু ভি এর মান 0। আদিবেগটা কত? এখানে আদিবেগ কিন্তু 120 কিলোমিটার পার আওয়ার। এটাকে এসআই ইউনিটে নিয়ে যেতে হবে, তার স্কোয়ার প্লাস 2 ইন্টু ত্বরণের মান কত? -7.0146। এস এর মানটা আমরা বের করব। এইখান থেকে এস এর মানটা কত আসে দেখো। এস এর মান যদি বের করতে যাই 120 ডিভাইড বাই 3.6 তার স্কোয়ার ডিভাইড বাই 2 ইন্টু -7.0146, এখানে আসতেছে প্রায় প্রায় হ্যাঁ, এই প্রায় কথাটা বোঝানোর জন্য তোমরা এই যে এরকম করে দিতে পারো, ইকুয়াল টুকে একটু ঢেউ বানিয়ে দেবা, এটা দ্বারা প্রায় বোঝানো হয়। তো এখানে মানটা আসে প্রায় 79.2 মিটার, যেটা কিন্তু 57 মিটার থেকে অনেক বেশি। তার মানে বাসকে পথচারীর দূরত্ব পর্যন্ত অতিক্রম করার পর বাসকে থামানো সম্ভব হয় নাই। পথচারী পর্যন্ত গিয়েও তারপর আরও অনেকটুকু দূরত্ব অতিক্রম করছে, তারপর বাস থামছে। তার মানে এখানে তুমি ডিসিশনটা কী দিবা, পথচারীর অবস্থাটা কি? এখানে দিতে পারো পথচারী দুর্ঘটনার সম্মুখীন, এটুকু দিলেই হবে। পারফেক্ট। এবার আমি প্রসেস 2টা দেখাই। প্রসেস 2টা কি দেখো, বাসটা তো এটা, তাই না? এটা তোমাকে একটু চিত্র আঁকে দেখালে বেটার হবে। বাস না আঁকে আমি একটা স্কোয়ার শেপ বক্সই দিয়ে দিলাম, মাইনে নাও এটাই বাস। এটা 120 কিলোমিটার পার আওয়ার বেগে যাইতেছে। হ্যাঁ, তো ব্যক্তিটা তো হচ্ছে বাস থেকে 57 মিটার দূরে দাঁড়ানো, তাই না? 57 মিটার, এম আই রাইট? আই এম রাইট। তো এখন আমরা কি করতে পারি? এখন আমরা নির্ণয় করতে পারি যে বাসটা যদি পথচারীর একদম ঠিক নাক বরাবর আইসাও থামে, মানে একদম পুরোপুরি 57 মিটার দূরত্ব অতিক্রম করার পরেও থামে, তাহলে কিন্তু পথচারী বেঁচে যাবে। যদিও রিয়েল লাইফ কেসে হচ্ছে একদম পথচারী যেই বরাবর আছে ওই পর্যন্ত গিয়ে যদি বাস থামে তাহলে একটা ধাক্কা খাবে। ধাক্কা না খেলে অন্তত আশপাশে বাতাসের জন্য একটা শক, মানে বাতাসের শক ওয়েভের জন্য সে দূরে ছিটকে গিয়ে পড়বে। কিন্তু আমরা ম্যাথে এতটুকু পেঁচাবো না, ম্যাথে কনসিডার করবো যে বাস যদি তার একদম নাক বরাবর এসেও থামে তবুও দুর্ঘটনা এড়ানো যাবে। তো এখন আমরা দেখি যে 57 মিটার দূরত্ব অতিক্রম করার পর বাসের বেগটা কত হয়। এই ক্ষেত্রে আমরা ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2s সূত্র ব্যবহার করব। এখানে ইউ এর মানটা কত? 120 ডিভাইড বাই 3.6 তার স্কোয়ার প্লাস 2 ইন্টু এর মান কত? -7.0146 ইন্টু এস এর মানটা কত? সে 57 মিটার যাবে বাসটা। অ্যান্ড এইখান থেকে বর্গমূল করার পর ভি এর মানটা পাবো। অবশ্যই পজিটিভ ভ্যালুটা নিতে হবে আমাদের, প্লাস 2 ইন্টু ত্বরণের ভ্যালু ইন্টু 57, তাকে যদি স্কোয়ার রুট করি, এইখানে দেখো ব্যাগের মানটা আসতেছে 17.648 মিটার পার সেকেন্ড। যেটাকে যদি তুমি 3.6 দ্বারা গুণ করো না, তাহলে এই মানটা আসবে 63.53 কিলোমিটার পার আওয়ার, যেটা কিন্তু অনেক অনেক গতিশীল, মানে গতিটা কিন্তু অনেক বেশি। যদি রিয়েল লাইফ কেসে চিন্তা করো, এত গতিতে যদি কাউকে ধাক্কা দেয় সে একদম লিটারেলি মারা যাবে। তার মানে এখান থেকেও ডিসিশন জানাবা যে পথচারীর দুর্ঘটনার সম্মুখীন।
তোমরা এই প্রসেস ফলো করতে পারো যে পথচারী পর্যন্ত বাস যাওয়ার পরেও বাস থামে নাই, বাসের একটা ব্যাগ রয়েছে, তার মানে দুর্ঘটনা ঘটছে। তবে আমি হচ্ছে এটা প্রসেস 2 না, আমি প্রসেস 1 যেটা আছে, প্রসেস 1টাকে হচ্ছে বেশি সাপোর্ট করব। তোমরা প্রসেস 1কে ধরেই ম্যাথটা করবা। আচ্ছা, এরপরে বলছে কি পরের ম্যাথটাতে, বন্দুকের গুলি কোনো দেয়ালে 6 সেন্টিমিটার ভেদ করার পর ব্যাগ অর্ধেক হারালো। ব্যাগ কিন্তু অর্ধেক হারাইছে, এই কথাটা একটু খেয়াল রেখো। ব্যাগ কতটুকু হইছে আর ব্যাগ কতটুকু হারাইছে, দুইটা কিন্তু দুই জিনিস। আচ্ছা, আর কত দূর প্রবেশ করবে এই নাম্বারটা দেখো। তো এখানে ধরো একটা দেয়াল, আমাদের রেক্টাঙ্গেল শেপড ওয়াল। তো এই দেয়াল বরাবর একটা গুলি ছোড়া হয়েছে, যার ব্যাগ হচ্ছে ইউ আদি ব্যাগ। এই ইউ আদি ব্যাগে এখানে হিট করবে। এখন কি বলছে যে এইখানে যখন আসছে গুলিটা, ধরো এটা হচ্ছে গুলি, তখন সে অতিক্রম করছে হচ্ছে 6 সেন্টিমিটার, অ্যান্ড তখন তার শেষ ব্যাগ ভি ইকুয়ালস টু হচ্ছে অর্ধেক হারাইছে। তার মানে অর্ধেক হারানো মানে কি, তার অর্ধেক ব্যাগ রইছে। অর্ধেক হারানো মানে অর্ধেক থাকা। এখন যেমন এখন যদি তোমাকে বলে যে অমুক জিনিস 3/1 হারাইছে, এখন তার মাঝে রয়েছে কতটুকু, 3/2 ওইভাবেই বের করছি। আচ্ছা, তো ইউ/2 হয়ে গেছে 6 সেন্টিমিটার প্রবেশ করার পর। এখন কি বলছে আর কত দূর প্রবেশ করবে, আমি ধরলাম যে আরও এক্স পরিমাণ প্রবেশ করবে। আর কত দূর প্রবেশ করতে পারবে, তাই না? প্রবেশ করতে পারবে মানে কি, প্রবেশ করার পর সর্বোচ্চ দূরত্ব যতটুকু ধরছি এক্স পরিমাণ, ওই দূরত্বটুকু প্রবেশ করার পর তার ব্যাগের মানটা হয়ে যাবে 0। তার মানে ভি প্রাইমের মানটা আমি ধরলাম 0। আচ্ছা, এখন যদি আমি পয়েন্ট আউট করি, ধরো যখন হিট করবে ওইটা পয়েন্ট হচ্ছে এ, যেখানে গিয়ে ব্যাগ অর্ধেক হয়েছে ওইটা বি, আর যেখানে গিয়ে শেষ ব্যাগ 0 হবে ওইখানে হচ্ছে সি। 3টা পয়েন্ট আমি ধরে নিলাম তোমাদেরকে বোঝানোর স্বার্থে। এখন এ বি অবস্থানে, এ বি এর ক্ষেত্রে যদি আমরা দেখি বিষয়টা, তাহলে দেখো আমাদের অতিক্রান্ত দূরত্ব দেওয়া আছে, আদি ব্যাগ এবং শেষ ব্যাগ দেওয়া আমরা একটা ধরে নিছি। এখানে লেখানেও যে ধরি আদি ব্যাগ ইকুয়ালস টু ইউ। এখান থেকে আমরা দেয়ালটার ত্বরণ ত্বরণ মানে এখান থেকে দেয়ালটার মন্দন বের করে ফেলি, যে দেয়ালটা কত মন্দনে গুলিটাকে থামাইতেছে। তো সেটার জন্য আমরা কি ইউজ করতে পারি, ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার মাইনাস 2s, কারণ আমরা ডিরেক্ট মন্দন ইউজ করতেছি, মানে মন্দন কথাটা বলতেছি, আমরা উল্লেখ করতেছি। 2 ভাগে ভাগ করে ফেলি কারণ ম্যাথটা একটু বড় হবে। শেষ ব্যাগের মানটা কত, আদি ব্যাগের অর্ধেক, তার মানে ইউ/2 তার স্কোয়ার ইকুয়ালস টু আদি ব্যাগ ছিল ইউ তার স্কোয়ার মাইনাস 2a ইন্টু এস এর মান কত দেবা, তুমি কি 6 বসাবা নাকি 6কে এসআই ইউনিটে কনভার্ট করে মিটারে নিয়ে তারপর বসাবা? আমি বলি তুমি এখানে 6 বসাই দাও। কারণ কি, যদি তুমি এখানে 6 বসাও না, তাহলে যেহেতু এই কোনোটার ভ্যালুই সংখ্যাগত ভ্যালু দেওয়া নেই, কোনো চলকের সংখ্যা মান দেওয়া নেই, তার মানে তুমি এখানে এস এর মান 6 বসাইলে অটোমেটিকলি ব্যাগের মান সেন্টিমিটার পার সেকেন্ড এবং ত্বরণের মান সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ারে ধরা হয়ে যাবে। কিন্তু যখন সাংখ্যিক মান দিয়ে দেবে, যেমন আদি ব্যাগের মান একটা দেয়া আছে, শেষ ব্যাগের মানও আরেকটা দেয়া আছে, তখন ওই ক্ষেত্রে তোমরা এসআই ইউনিট ব্যবহার করবা। কিন্তু এরকম যখন চলক দিয়ে করবা, তখন হচ্ছে এসআই ইউনিট ব্যবহার না করলেও কোনো সমস্যা নেই। আচ্ছা, ইউ/2 হোল স্কোয়ার মানে কি, ইউ এর স্কোয়ার হচ্ছে ইউ স্কোয়ার ডিভাইড বাই 2 এর স্কোয়ার হচ্ছে 4, 2 দুগুণে 4 ইকুয়ালস টু ইউ এর স্কোয়ার মাইনাস এখানে হবে 12a। এইখান থেকে 12a কে যদি বাম পাশে নিয়ে আসো, মাইনাসের আছে, হয়ে যাবে প্লাসের 12a ইকুয়ালস টু ইউ স্কোয়ার মাইনাসের, এখানে আছে প্লাস, ডান পাশে নিলে হবে মাইনাসের ইউ স্কোয়ার ভাগ 4, যেটার মান হচ্ছে 3u²/4। অ্যান্ড এইখান থেকে এ এর মানটা কত আসে জানো, এর মানটা আসবে, যদি 3কে 12 দিয়ে কাটো থাকবে 4, এখানে এর মানটা আসবে u²/16।
এখানে আমরা এ এর মান পেয়ে গেছি। এখন কি বলছে আর কত দূর প্রবেশ করবে। এখন আমরা যদি বিসি অবস্থানে চিন্তা করি, বিসি অবস্থানে আদিবেগের মানটা কত। বিসি অবস্থানে মানে ইউ বিসি এটাই কিন্তু আমাদের প্রথম এ বি এর ক্ষেত্রে শেষ বেগ যেটা ব্যবহার করছে ওইটা। আর বিসি অবস্থানের শেষ বেগ এটা হচ্ছে বিসি অবস্থানের শেষ বেগ 0। তো এখানেও যদি আমরা ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার মাইনাস 2s ব্যবহার করি, এখানে এস এর মানটা কত, সে এক্স দূরত্ব অতিক্রম করবে। আচ্ছা ভি প্রাইমের মান তো 0, ভি কত, ভি হচ্ছে ইউ ভাগ 2 তার স্কোয়ার মাইনাস 2 ইন্টু এর মান কত পাইছি, ইউ স্কোয়ার ভাগ 16 ইন্টু এক্স। এখন দেখো কি হয় ঘটনাটা, 2 দ্বারা 16কে কাটলে নিচে থাকবে 8। এই ইউ স্কোয়ার মানে এই পার্টটুকুকে যদি তুমি বাম পাশে নিয়ে আসো তাহলে যাবে প্লাসের ইউ স্কোয়ার ভাগ 8 ইন্টু হচ্ছে এক্স ইকুয়ালস টু ইউ স্কোয়ার ভাগ 4। হ্যাঁ, ইউ স্কোয়ার ভাগ 4, আমি এই পার্টটুকু একটু ছোটো করে নিই। আচ্ছা এবার আমরা উভয় পক্ষ থেকে ইউ স্কোয়ার কেটে দিতে পারি, অ্যান্ড ইউ স্কোয়ার কেটে দিলে থাকে এক্স ডিভাইড বাই 8 ইকুয়ালস টু 1/4। অ্যান্ড আলটিমেটলি এখানে এক্স এর মানটা আসবে 8কে যদি ডান পাশে কোনাকুনি গুণ করে দাও 2 সেন্টিমিটার। এখানে কিন্তু আমরা এক্স এর মান প্রথমে ত্বরণ যখন নির্ণয় করছি তখন এস এর মানটা 6 বসাইছি ডিরেক্ট সেন্টিমিটার, যার কারণে এক্স এর মান আমাদের ডিরেক্ট সেন্টিমিটার চলে আসছে। এটাই হচ্ছে আমাদের এ নাম্বারের অ্যান্সার। এখন কি বলছে দেখো, বি নাম্বারে পুরুত্ব যদি 10 সেন্টিমিটার হয় তাহলে দেয়াল ভেদ করতে পারবে কিনা। এটা বোঝানোর আগে আমি এই পার্টটুকু একটু ছোট করে নেই, আমাদের একটু জায়গা প্রয়োজন, আমাদের একটু জায়গা লাগবে। সো এইখানে আমরা এক্স এর মান হচ্ছে 2 সেন্টিমিটার বের করছি, এর আগে সে প্রবেশ করছিল 6 সেন্টিমিটার। সো এখান থেকে আমরা এস টোটালটা কত পাই, 6 সেন্টিমিটার প্লাস পরবর্তীতে অতিক্রম করছে 2, টোটাল হচ্ছে 8 সেন্টিমিটার প্রবেশ করছে, যেটা 10 সেন্টিমিটার থেকে কম। 10 সেন্টিমিটার থেকে যদি কম হয় তাহলে গুলি প্রবেশ করতে পারবে না। এটা বি নাম্বারের অ্যান্সার। ফাইন। এবার একটা ভালো ম্যাথ আছে, কি বলছে, রাইফেলের গুলি প্রতিটি 5 সেন্টিমিটার পুরুত্বের 2টা কাঠের তক্তা ভেদ করতে পারে, আর যদি পৃথকভাবে কোনো দেয়ালে প্রবেশ করানো হয় তাহলে 20 সেন্টিমিটার প্রবেশ করে। এখন কি বলছে, যদি দেয়ালের সামনে ওই যে পূর্বের একটা কাঠের তক্তা স্থাপন করা হয় তবে দেয়ালে কতটুকু ঢুকবে। সেটা ভালোই বড় হবে। প্রথম কেসে কি করব আমরা, প্রথম কেসটা হচ্ছে তক্তা, প্রথম না দিয়ে আমি তক্তা লিখি। তক্তার ক্ষেত্রে কি প্রতিটি 5 সেন্টিমিটার পড়তে 2টা কাঠের তক্তা ভেদ করতে পারে। তো আমি এখানে 2টা কাঠের তক্তা দিই, যেটার প্রত্যেকটা হচ্ছে 5 সেন্টিমিটার করে। তো প্রথমে আমরা ধরে নিই গুলিটা ইউ আদিবেগে তক্তায় হিট করবে। তো এই ক্ষেত্রে শেষ বেগের মান হচ্ছে ভি ইকুয়ালস টু 0। কারণ কি, কারণ হচ্ছে 2টা কাঠের তক্তা ভেদ করার পর সে থেমে যায়, আর আদিবেগ কত ইউ স্কোয়ার ধরে নিছি। এখন এখানে কি বাধা দিতেছে গতিকে, তার মানে অবশ্যই মন্দন হবে। 2a ইন্টু এস এর ভ্যালু কত, ডিরেক্ট 10 বসাই দিই, কারণ এখানে চলক মানে সংখ্যাগত আর কোনো ভ্যালু দেওয়া নাই। অ্যান্ড সংখ্যাগত ভ্যালু যদি দেওয়া না থাকে তাহলে এস এর ভ্যালু সেন্টিমিটারে বসাইলে ইউ আর এ এর ভ্যালু ইউ আর এ এর ইউনিট অটোমেটিকলি মিটার পার সেকেন্ড এবং সেন্টিমিটার পার সেকেন্ড এবং সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার এককে আসবে। এখান থেকে এ এর ভ্যালুটা কত আসে, ইউ স্কোয়ার ভাগ 20। এটা 1 নং ইকুয়েশন। এটা আমরা পাইছি তক্তার মন্দন। এবার যদি দেয়ালের ক্ষেত্রে বের করি,
দেয়ালের ক্ষেত্রে সেমভাবে মন্দনটা যদি বের করি, এখানে এ ওয়াল আর এটা ধরি এ তক্তা, টি দিয়ে প্রকাশ করি এটি, আর দেয়ালের ক্ষেত্রে এ ওয়াল। এ ওয়ালের মানটা আসবে আদিবেগ সেম আদিবেগে দেয়ালকেও হিট করবে, ডিভাইড বাই 2 ইন্টু দেয়ালের পুরুত্ব কত 20 সেন্টিমিটার প্রবেশ করছে, 2 ইন্টু 20 মানে হচ্ছে 40। এটা হচ্ছে দ্বিতীয় দেয়ালের ক্ষেত্রে আমরা মন্দনের মানটা পাইছি। কিভাবে পাইছি? তক্তার ক্ষেত্রে যেভাবে বের করছি দেয়ালের ক্ষেত্রে ঠিক সেমভাবে বের করছি। এবার কি বলছে, এবার একটা তক্তা দেয়ালের সামনে স্থাপন করা হবে। এটা হচ্ছে দেয়াল, যেটার পুরুত্ব কতটুকু আমাদের মেনশন করা নাই। এর সামনে একটা তক্তা স্থাপন করছি, এই হচ্ছে আমাদের তক্তা। এই হলো তক্তা। এখন সেম ইউ আদিবেগেই তক্তাকে হিট করার জন্য একটা গুলি ছোড়া হবে। এখন তক্তা ভেদ করার পর দেয়ালে কতটুকু প্রবেশ করবে এটাই আমাদের বের করার বিষয়। আমরা যদি এখানে প্রথমে দেখি তক্তা ভেদ করার পর এইখানে তার ব্যাগটা কত হবে, ভি ইকুয়ালস টু হোয়াট, এটা বের করে ফেলি। আমরা কি জানি, ভি স্কোয়ার ইকুয়ালস টু, এখানে তো একটা ভি ইউজ করছি, সো এটাকে ভি প্রাইম দিই। ভি প্রাইম তার স্কোয়ার ইকুয়ালস টু আদিবেগ সেম ইউ স্কোয়ার মাইনাস 2 ইন্টু, এখানে মন্দনটা হবে তক্তার মন্দন, ইন্টু একটা তক্তা স্থাপন করছে, পুরুত্ব 5 সেন্টিমিটার। এখানে এসের মানটা সেন্টিমিটার ইউনিটে ইউজ করতে হবে, কারণ হচ্ছে পূর্বে 1 নং ইকুয়েশনে যে আমরা মন্দনের ভ্যালুটা বের করছি ওইখানে এসের ভ্যালু সেন্টিমিটার ইউনিটে ইউজ করছিলাম। তো এইখান থেকে যদি আমরা দেখি ইউ স্কোয়ার মাইনাস 2 ইন্টু 1 নং ইকুয়েশন থেকে এটি এর মান হচ্ছে ইউ স্কোয়ার ডিভাইড বাই 20 ইন্টু 5, 5 মাল্টিপ্লাইড বাই 2 হচ্ছে 10। সো এই 5, 10, 20 দ্বারা যদি কাইটা দেই আসে হচ্ছে 2, অ্যান্ড আলটিমেটলি এখানে আসে ইউ স্কোয়ার ভাগ 2, অর্থাৎ ভি প্রাইমের মান আসবে ইউ ডিভাইড বাই √2। এখন এখানে তক্তা অতিক্রম করার পর তার ব্যাগ অবশিষ্ট আছে ইউ ডিভাইড বাই √2। এখন ইউ ডিভাইড বাই √2 গতিবেগ নিয়ে সে দেয়ালে কতটুকু ভেদ করতে পারে এটাই আমাদের বের করার বিষয়। তো দেয়ালে ভেদ করতে পারে কতটুকু, তার মানে সর্বোচ্চ যতটুকু ভেদ করতে পারবে ততটুকু ভেদ করার পর তার শেষ ব্যাগ হয়ে যাবে 0। ওই ক্ষেত্রে শেষ ব্যাগ ভি ডাবল প্রাইম, মানে দেয়ালে সর্বোচ্চ কতটুকু ভেদ করতে পারছে ওই ভি ডাবল প্রাইমের মান 0 ইকুয়ালস টু দেয়াল যখন হিট করছে তখন তার ভ্যালোসিটি কত ছিল, ভি প্রাইম তার স্কোয়ার মাইনাস 2 ইন্টু, এই ক্ষেত্রে মন্দন ইউজ করতে হবে দেয়ালেটা, ইন্টু দেয়ালে কতটুকু প্রবেশ করবে এটা আমরা বের করব। ধরলাম এস পরিমাণ প্রবেশ করবে। এইখান থেকে যদি আমরা দেখি এখান থেকে আসবে 0 ইকুয়ালস টু ভি প্রাইমের মান আমরা কত পেয়েছিলাম, ইউ ডিভাইড বাই √2 তার স্কোয়ার মাইনাস 2 ইন্টু ওয়ালের মন্দন কত পেয়েছি 2 নং ইকুয়েশন থেকে, ইউ স্কোয়ার ডিভাইড বাই 40 ইন্টু এস কতটুকু বের করতে হবে, কতটুকু সেটা আমাদের বের করতে হবে। এখান থেকে আমরা দেখো 40কে 2 দ্বারা কাটতে পারি, থাকে 20, এটাকে যদি লেফট সাইডে নিয়ে আসি ইউ স্কোয়ার ডিভাইড বাই 20 মাল্টিপ্লাইড বাই এস ইন ইকুয়ালস টু হচ্ছে ইউ ডিভাইড বাই √2 তার স্কোয়ার মানে ইউ স্কোয়ার ডিভাইড বাই 2। এখান থেকে ইউ স্কোয়ার কাটা যায়, আলটিমেটলি এস এর ভ্যালুটা আসে 10 সেন্টিমিটার। এটাই হচ্ছে দেয়ালে কতটুকু দূরত্ব অতিক্রম করতে পারবে তার মান। এই ম্যাথটা বুঝছি সবাই? যদি না বুঝে থাকে কাইন্ডলি একটু ভিডিওটা টেনে আগে গিয়ে আবার ম্যাথটা একটু দেখো, তাহলে আই হোপ বুঝে যাবে। কারণ এখন যদি এক্সপ্লেন করতে যাই কোথা থেকে শুরু করে কোথায় শেষ করব এটাই বোঝাটা টাফ হয়ে যাবে। সো আমি সাজেস্ট করব তুমি একটু ভিডিওটা টেনে পিছনে যাও, দেন আবার এই ম্যাথটার প্রসেসটা দেখো কেমনে করাইছি, বুঝে যাবে তুমি। আচ্ছা, এখন এই কোয়েশ্চেনটা দেখো, এখানে কি বলছে, একটা রাইফেলের গুলি নির্দিষ্ট পুরুত্বের একটা তক্তা ভেদ করতে পারে। এখন এরকম 25টা তক্তা যদি ব্যাক করা লাগে তাহলে তার ব্যাক কত গুণ করতে হবে আর কত গুণ বাড়াতে হবে। প্রথমে দেখি নির্দিষ্ট পুরুত্বের একটা তক্তা ভেদ করতে পারে। ধরো এটা হচ্ছে সেই তক্তাটা যেটার পুরুত্ব হচ্ছে এস। হ্যাঁ, ধরো আমরা এই ক্ষেত্রে আদিবেগটা ইউ গুলির
মানে ইউ আদি বেগে আমরা শ্যুট করতেছি, ইউ আদি বেগেই তক্তাকে হিট করবে। এই টাইপের ম্যাথের ক্ষেত্রে না রাইফেলের গুলি রিলেটেড তোমরা আদি বেগটা ইউ ধইরা নিবা, এটা ধইরা নিতে হবে। অনেক ক্ষেত্রে দেখবা এই যে পুরুত্ব, এই ম্যাথে পুরুত্ব ধরে নিছি, এরকম পুরুত্ব ধরে নেওয়া লাগতে পারে। সো কোয়েশ্চেনে কিন্তু ডেটা খুব কম দেওয়া আছে এখানে। দেখো এখানে কি ডেটার মধ্যে কি কি দেওয়া আছে এখানে, যে একটা তক্তা ভেদ করতে পারে 25টা তক্তা ভেদ করতে ব্যাগ কত গুণ করতে হবে। তার মানে আমার মাত্র একটা জিনিসই দেওয়া আছে, সেটা হচ্ছে একটা তক্তা ভেদ করতে পারে। সো এই টাইপের ম্যাথের ক্ষেত্রে যেখানে দেখবা ডেটা অনেক কম দেওয়া, ওই টাইপের ম্যাথে অনেক কিছু ধইরা নিতে হয়। সো কোন কোন ডেটাগুলো তোমাকে ধইরা নিতে হবে, এই জিনিসগুলো একটু কষ্ট করে মনে রাখতে হবে। তোমরা যদি হাতে 2-3 বার প্র্যাকটিস করো তাহলে তোমাদের মানে আয়ত্তে চলে আসবে যে কী কী বিষয়ে কোন টাইপের ম্যাথে ধইরা নিতে হয়। আচ্ছা, তো এই ক্ষেত্রে আমরা প্রথমে মন্দন বের করব, যে একটা তক্তা ভেদ করতে পারে, তার মানে একটা তক্তা ভেদ করার পর তার শেষ ভাগ ভি এর মানটা হয়ে যায় 0। এখন আমরা কি জানি, ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার মাইনাস 2as। মাইনাস কেন ইউজ করলাম, কারণ হচ্ছে তার গতিকে বাধা দিতেছে। এখন শেষ ভাগের মান 0, 0 স্কোয়ার যদি করে 0ই হবে। ইউ আদি বেগে তো আমরা নিক্ষেপ করছি মাইনাস 2a ইন্টু এস। এখান থেকে আমাদের মন্দনের মানটা কত আসে, ইউ স্কোয়ার ডিভাইড বাই 2s, তাই না? এটাকে 1 নং সমীকরণ হিসেবে চিহ্নিত করো। এরপর আমাদের দ্বিতীয় ক্ষেত্রে কি বলছে, 25টা তক্তা ভেদ করতে হবে। তার মানে দ্বিতীয় ক্ষেত্রে আমাদের কি হবে, দ্বিতীয় ক্ষেত্রে হবে হচ্ছে 25টা তক্তা, মানে হচ্ছে 25টা তক্তা ভেদ করার পরে ব্যাগ হবে 0, অর্থাৎ 25টা তক্তা ভেদ করে গুলিটা থাইমা যাবে। তার মানে শেষ ব্যাগ আমাদের এই ক্ষেত্রেও 0ই আসতেছে, কিন্তু এই ক্ষেত্রে শেষ ব্যাগ 0 আসবে কখন, 25টা তক্তা ভেদ করার পর। তো বি প্রাইম হবে 0, ভি প্রাইম স্কোয়ার ইকুয়ালস টু আমরা কত ব্যাগের এই গুলিটাকে নিক্ষেপ করবো, এই আদি ব্যাগের মানটা ধরলাম ইউ প্রাইম, কারণ ইউ প্রাইম আমাদের বের করতে হবে, মাইনাস এখন তক্তা, তক্তা তো তক্তাই, তাই না? এখন সবগুলো তক্তা আমরা সেম টাইপ ধরে নেব। সেম টাইপ যদি ধরে নেই তাহলে আমাদের মন্দনের ভ্যালুটা সেম হবে, ইন্টু এখানে অতিক্রান্ত দূরত্বটা কত হবে এটা একটু বুঝতে হবে। দেখো একটা তক্তার ক্ষেত্রে আমরা অতিক্রান্ত দূরত্ব কত ধরছি, সরি একটা তক্তার পুরুত্ব আমরা কত ধরছি, এস। অর্থাৎ একটা তক্তার পুরুত্ব এস, এই কথাটার মানে হচ্ছে যে এস দূরত্ব অতিক্রম করার পর গুলিটা থাইমা গেছে। এখন 25টা তক্তা ভেদ করার পর যখন গুলিটা থামবে তখন তার অতিক্রান্ত দূরত্বটা হবে 25s। এবার ভ্যালু সবগুলো ইনপুট দাও, ভি প্রাইমের মান 0 হবে, ইউ প্রাইম স্কোয়ার এটা আমরা বের করব মাইনাস 2 ইন্টু 1 নং থেকে এর মানটা বসাও, ইউ স্কোয়ার মাইনাস 2s ইন্টু 25s। দেখো এস আর এস কিন্তু কাটা যেতেছে, রাইট? আচ্ছা, আবার এখানে 2 আর 2 কাটা যায়। এখন তুমি এইখানে থাকতেছে তাহলে কি 0 ইকুয়ালস টু ইউ প্রাইম তার স্কোয়ার মাইনাস 25 ইউ স্কোয়ার। ইউ স্কোয়ারকে যদি বাম পাশে নিয়ে আসো তাহলে 25 ইউ স্কোয়ার ইকুয়ালস টু থাকে ইউ প্রাইম স্কোয়ার। অর্থাৎ এখন যদি উভয় পক্ষকে বর্গমূল করে দাও, ইউ প্রাইম মানে ব্যাক কত গুণ করতে হবে সেটার মানটা হবে 5u, অর্থাৎ 5 গুণ করতে হবে। হ্যাঁ, 5 গুণ করতে হবে। এখন এটা আমরা বের করে ফেলছি, এটা কত কত গুণ বাড়াতে হবে। এখন দেখো এটা হচ্ছে তোমার একটা লাঠি, এটা হচ্ছে ধরো তোমার একটা লাঠি, হ্যাঁ? এখন এই লাঠিকে 5 গুণ করলা, 5 গুণ করে ধরো এতটুকু হইলো 5 গুণ করার পর, তাহলে তুমি এটা করলা কত গুণ, 5 গুণ, কিন্তু আসলে বাড়াইলা কত গুণ, বাড়াইলা কিন্তু 4 গুণ। এই জিনিসটাই কোশ্চেনে বলছে যে গুলির ব্যাগ কত গুণ করতে হবে, আবার গুলির ব্যাগ কত গুণ বাড়াইতে হবে। সো আমাদের যদি 5 গুণ করতে হয় তাহলে 5u-কে লিখতে পারো 4u প্লাস ইউ, অর্থাৎ আদি ব্যাগের থেকে আদি ব্যাগের 4 গুণ পরিমাণ বাড়াইতে হবে। এটাই অ্যান্সার।
যদি কত গুণ বাড়াতে হবে বা কত গুণ বৃদ্ধি করতে হবে কোশ্চেনে বলে, তাহলে ওই ক্ষেত্রে তোমার কত গুণ করতে হবে তার চেয়ে 1 মাইনাস করবা। সরি। এবার কোশ্চেনটা দেখো কি বলছে, দুইটা গাড়ি 10 মিটার পার সেকেন্ড এবং 5 মিটার পার সেকেন্ড বেগে যথাক্রমে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার এবং 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে প্রতিযোগিতা শুরু করে এবং তারা একই সময়ে শেষ প্রান্তে পৌঁছাইছে। গাড়ি দুইটা কত সময় প্রতিযোগিতা করছে? এটা নির্ণয় করার আগে আমি তোমাকে সিনারিওটা দেখাই যে আসলে কি হয়েছে তাদের মাঝখানে। এই যে একটা গাড়ি, এই যে আরেকটা গাড়ি, এই গাড়িটার আদিবেগ হচ্ছে 10 মিটার পার সেকেন্ড, এই গাড়িটার আদিবেগ হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। যেটার আদিবেগ 10 মিটার পার সেকেন্ড ওইটার ত্বরণ হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, যেটার আদিবেগ 5 মিটার পার সেকেন্ড ওইটার ত্বরণ হচ্ছে 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন তারা উভয়ই প্রতিযোগিতা করতেছে। প্রতিযোগিতা কইরা তাদের শেষ পয়েন্ট যে আছে ওই শেষ পয়েন্টটায় একই সময়ে পৌঁছাইছে, তারা একই সময়ে শেষ প্রান্তে পৌঁছায়। এখন ওই একই যে সময়টা, ওই সময়টা কতটুকু এটা আমাদের বের করতে হবে। তো এই সিনারিও থেকে একটা জিনিস আমাদের বুঝতে হবে, সেটা হইতেছে যখন আমরা কোনো টাইপের প্রতিযোগিতায় অংশগ্রহণ করি, যেমন তুমি দৌড় প্রতিযোগিতায় বলো, তাহলে তোমার জন্য যতটুকু পরিমাণ রাস্তা তোমাকে দৌড়াইতে হয়, তোমার যে অন্য প্রতিযোগী আছে তার জন্য কিন্তু সেই সমান পরিমাণ রাস্তায় দৌড়াইতে হয়। এমনটা কিন্তু না যে তোমার 5 কিলোমিটার দৌড়াইতে হইলো, তোমার যে প্রতিযোগী আছে তাকে একটু সুযোগ করে 4 কিলোমিটার দিয়ে দেওয়া হলো। এটা কিন্তু হয় না। তোমাকে যদি 5 কিলোমিটার দৌড়াইতে হয়, তোমার সকল প্রতিযোগীকেও 5 কিলোমিটারে দৌড়াইতে হবে। তার মানে এখান থেকে এই সিদ্ধান্তটা নিতে হবে যে প্রথম গাড়ির অতিক্রান্ত দূরত্ব এবং দ্বিতীয় গাড়ির অতিক্রান্ত দূরত্বটা আমাদের সমান হবে। এখন এই শর্তটা আমরা পেয়ে গেছি। এটা কি? এটা হচ্ছে শর্ত। এখন এই শর্ত থেকে এবার মান বসাই। S1 প্রথম গাড়ির ক্ষেত্রে, যেটার আদিবেগ হচ্ছে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, 10 মিটার পার সেকেন্ড। সো S1 ইকুয়ালস টু কি জানি? আমরা কি জানি অ্যাকচুয়ালি? আমরা জানি, মানে এটা হচ্ছে উই নো S ইকুয়ালস টু UT প্লাস হাফ এ টি স্কোয়ার। প্লাস কেন ইউজ করলাম? কারণ হচ্ছে ত্বরণ। আচ্ছা, তো S1 হবে তাহলে U1T প্লাস হাফ A1 টি স্কোয়ার ইকুয়ালস টু U2T প্লাস হাফ A2 টি স্কোয়ার। এই ক্ষেত্রে দেখো কি কি চেঞ্জেস আসছে। U1 আর U2 সেম না, A1 এবং A2 সেম না। বাদ বাকি যে চলকটা আছে সময় টি, টি এর মান কিন্তু উভয় পক্ষে, ডান পাশে বাম পাশে উভয় পাশে সমান হয়েছে, কারণ তারা এখানে উল্লেখই করে দিছে একই সময়ে প্রতিযোগিতা শেষ করছে। এখানে যদি আমরা এখন মানগুলো বসাই, U1 এর মান কত? 10, টি সময় প্রতিযোগিতা করছে, প্লাস হাফ A1 এর মান কত? 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, টি সময় প্রতিযোগিতা করছে, সো টি স্কোয়ার। U2 এর মান কত? 5, টি সময় প্রতিযোগিতা করছে, প্লাস হাফ A2 এর মান কত? 3, তারা টি সময় প্রতিযোগিতা করছে। এবার তোমাকে আমি একটা ভালো বুদ্ধি দেই। ভালো বুদ্ধিটা হচ্ছে প্রথমে টি কমন নিয়ে ফেলো। আচ্ছা, টি কমন নেওয়ার আগে ডান পাশে বাম পাশের জিনিসপত্রগুলো নিয়ে একটু সিম্পলিফাই করি। হ্যাঁ, তো এখানে আছে 5টা টি, এখানে আছে 10টা টি। সো এই 5টিকে যদি বাম পাশে নিয়ে আসি, 10টি থেকে 5টি মাইনাস হবে অ্যান্ড থাকবে 5টি ইকুয়ালস টু, এই যে 2 আর হাফ কাটাকাটি গিয়ে থাকে এখানে শুধু টি স্কোয়ার। এই টি স্কোয়ারকে যদি ডান পাশে নেই, তাহলে ডান পাশে তো আমার আগে থেকে আছে 3/2 টি স্কোয়ার মাইনাস আরেকটা টি স্কোয়ার। এখন 3/2 টি স্কোয়ার থেকে টি স্কোয়ার গেলে আমাদের থাকবে টি স্কোয়ার ডিভাইড বাই 2। কেমনে? কারণ 3/2 মানে হচ্ছে 1.5, 1.5 থেকে যদি 1 যায় থাকে হাফ বা আধা, ওইখান থেকে আধা টি স্কোয়ার আছে। এখন 2 দ্বারা কোনাকুনি গুণ করে দাও, তাহলে থাকবে 10t ইকুয়ালস টু টি স্কোয়ার। এখন কথা হচ্ছে টি স্কোয়ার মাইনাস 10t ইকুয়ালস টু 0। কীভাবে করছি? প্রথমে 10টিকে ডান পাশে নিয়ে গেছি, ডান পাশে নিয়ে যাওয়ার কারণে টি স্কোয়ার মাইনাস 10 হয়েছে। তো বাম পাশে তাহলে কী রইল? 0। তার মানে 0 ইকুয়ালস টু আমাদের রয়েছে টি স্কোয়ার মাইনাস 10।
সো 0 ইকুয়ালস টু টি স্কোয়ার মাইনাস 10t আর টি স্কোয়ার মাইনাস 10t ইকুয়ালস টু 0, কথার দুইটা কিন্তু সেম। এখন এখান থেকে টি এর দুইটা ভ্যালু পাওয়া যায়। একে তো টি ইকুয়ালস টু 0 পাওয়া যাবে, আর একে তো টি ইকুয়ালস টু পাওয়া যাবে 10 সেকেন্ড। এখন কোনটা গৃহীত হবে তুমি নিজেই বলো। তোমার প্রতিযোগিতা শুরুই হয় নাই, তাহলে প্রতিযোগিতা শেষ কেমনে হইলো আসলে? তার মানে টি ইকুয়ালস টু 0 সেকেন্ড হবে না, আমাদের অ্যান্সারটা হবে টি ইকুয়ালস টু 10 সেকেন্ড। এটাই হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার, যে তারা 10 সেকেন্ড সময় ধরে প্রতিযোগিতায় অংশগ্রহণ করছিল। এবার নেক্সট কোয়েশ্চেনে আসি। নেক্সট কোয়েশ্চেনটা কি বলছে? জেরি টমকে দেখে টমের 15 মিটার সামনে থেকে 14 মিটার পার সেকেন্ড সমবেগে পালানোর চেষ্টা করে। অন্যদিকে টম হচ্ছে স্থির অবস্থা থেকে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে জেরিকে ধরার জন্য দৌড়াতে থাকে। কত সময় পর জেরিকে ধরতে সক্ষম হবে এবং এই ক্ষেত্রে টম কতটুকু দূরত্ব অতিক্রম করবে? এত কিছু মাথায় পেঁচানোর দরকার নাই, আমি তোমাকে সিনারিওটা ড্র করে দেখাইতেছি। এখন দেখো, জেরি টমকে দেখে টমের 15 মিটার সামনে থেকে, তার মানে এটা ধরো টম, এই টমের 15 মিটার সামনে থেকে এইখানে তার মানে ছিল জেরি। জেরি কেমন ঘাড় বাঁকা হয়ে গেছে এখানে। আচ্ছা যাই হোক, জেরি, এটা হচ্ছে জেরি। তো এখন আমাদের তার মানে প্রশ্নের প্রথম অংশটুকু আমরা আঁকাই ফেলছি, যে জেরি টমকে দেখে টমের 15 মিটার সামনে থেকে, এই তো হচ্ছে টম, টমের 15 মিটার সামনে থেকে 14 মিটার পার সেকেন্ড সমবেগে দৌড়াতে থাকে, 14 মিটার পার সেকেন্ড সমবেগে পালানোর চেষ্টা করে। এখন যদি পালাইতে চায় তাহলে অবশ্যই টম যেদিকে আছে তার বিপরীত দিকে দৌড়াবে। এটা তো অবশ্যই, কোনো একটা কিছু থেকে পালাইতেছো, তার মানে তো ওই বস্তুটা যেই দিকে আছে, মানে যেই জিনিসটা দেখে তুমি পালাইতেছো তার উল্টা দিকে দৌড় দিবা, নাকি যেই জিনিসটা দেখে পালাইতেছো ওই জিনিসটার দিকে দৌড় দিবা? এটাকে কি বলা যায়? যারা আসলে যাকে দেখে ভয় পাইতেছে তার কাছ থেকে পালানোর জন্য তার দিকেই দৌড়াইতেছে, এদেরকে কি পাগলও বলা যায় না? যাই হোক, তো অন্যদিকে কি হয়েছে, এই যে জেরি দৌড়ানো শুরু করছে, এই দৌড়ানো দেখে টম কি করছে, টম হচ্ছে স্থির অবস্থা থেকে মানে আদিবেগ 0, 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে দৌড়ানো শুরু করছে। সে কিন্তু 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে দৌড়ানো শুরু করছে জেরিকে ধরানোর জন্য। এখন কত সময় পর জেরিকে ধরতে সক্ষম হয়? এই টাইপের ম্যাথে তুমি একটা জিনিস বিচার করে নিবা, যে এখানে হচ্ছে টম, এখানে হচ্ছে জেরি, মানে টম জেরিকে দৌড়ে ফেলছে জেরির অবস্থান থেকে এক্স পরিমাণ দূরত্ব অতিক্রম করার পরে। হ্যাঁ, তো এই ক্ষেত্রে যদি টমের কথা চিন্তা করো, না আগে জেরির কথাটা চিন্তা করো, জেরির কথাটা যদি চিন্তা করো, জেরি কতটুকু পরিমাণ দৌড়ে গেছে, ধরলাম টি সময় পর ধরবে, মানে টম জেরিকে ধরে ফেলবে। এখন এই টি সময়ে জেরি কতটুকু দৌড়ে চলে যেতে পারবে? এক্স পরিমাণ, এক্স পরিমাণ। এখন জেরি তো যাইতেছে সমবেগে, তাই না? তো সমবেগে টি সময়ে সে কতটুকু যাইতে পারবে? 14t। কারণ কি? কারণ হচ্ছে এস ইকুয়ালস টু ভিটি। আচ্ছা, এটা হচ্ছে 1 নং সমীকরণ। তো এবার টমের ক্ষেত্রে দেখো কি হয়। টম এইখান থেকে, এই পয়েন্ট থেকে সে এই পয়েন্ট পর্যন্ত যাবে। হ্যাঁ, তার মানে এই ক্ষেত্রে টম কতটুকু দূরত্ব অতিক্রম করলো? 15 মিটার তো করলোই, প্লাস আরও এক্স মিটার অতিক্রম করছে। এই সময়টা মানে এই দূরত্বটা যে অতিক্রম করবে, এই দূরত্বটা সে টি সময়ে অতিক্রম করবে। টি সময়ে কিভাবে অতিক্রম করবে? সমত্বরণে। তো টম অতিক্রম করবে হচ্ছে ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, এটা টমের ক্ষেত্রে। এখন ইউ এর মান তো 0, কারণ সে স্থির অবস্থা থেকে জেরিকে ধরার জন্য দৌড়ানো শুরু করছে। তার মানে ইউটি এর মানটা হবে 0 প্লাস হাফ ইন্টু ত্বরণের মানটা কত? 2 ইন্টু হচ্ছে সময় টি স্কোয়ার, আলটিমেটলি 15 প্লাস এক্সের মানটা আমরা 1 নং থেকে কত পাইছি? 14t ইকুয়ালস টু কত আসতেছে? হাফ, এখানে 2 আর 2 কাটা যাবে, টি স্কোয়ার থাকে আমাদের এখানে। এখান থেকে আমরা পাইতে পারি টি স্কোয়ার মাইনাস 14t মাইনাস 15 ইকুয়ালস টু 0। এটা হচ্ছে আমাদের একটা সমীকরণ পাই। এই সমীকরণটা সমাধান করলে টি এর দুইটা মান পাবো।
টি ইকুয়ালস টু দুইটা মান পাবো। এটা সলভ করার জন্য একটা সূত্র আছে, ওই সূত্রটা হচ্ছে তোমরা গণিত সাধারণ গণিত থেকে উচ্চতর গণিতে পড়ছিলাম, আচ্ছা হোয়াট এভার, তোমরা সাধারণ গণিত অথবা উচ্চতর গণিতে পাইয়া যাবে এই সূত্রটা। তো ওই সূত্রটা আমি ধরে নিচ্ছি যে তোমরা পড়ো নাই এখনও। সো যেহেতু পড়ো নাই, তাহলে আমি তোমাকে এখন ওই সূত্রটা শেখাবো না, আমি দেখাবো ক্যালকুলেটর দিয়ে কীভাবে সলভ করবা। তো আমাদের ইকুয়েশনটা কী ছিল? টি স্কোয়ার মাইনাস 14t মাইনাস 15 ইকুয়ালস টু 0। টি আমরা টি বের করবো, তার মানে আমরা টিকে এক্স ধরে নিই। এক্স স্কোয়ার মাইনাস 14x মাইনাস 15 আলফা ইকুয়ালস টু 0। তো এখান তো আমার ডিরেক্ট হচ্ছে সলভ চলে আসছে, বাট তোমাদের ইএস প্লাস যাদের, তাদের কী করতে হবে? এই ইকুয়েশনটা লেখার পর শিফট, তারপর সলভ, তারপর ইকুয়াল প্রেস করতে হবে, তাহলে দুইটা মান আসবে। প্রথমত একটা হচ্ছে এক্স ইকুয়ালস টু -1 আর একটা এক্স ইকুয়ালস টু 15। হ্যাঁ, তো এই দুইটা মান কিন্তু আমাদের গ্রহণযোগ্য হবে না। এখানে গ্রহণযোগ্য হবে কেবলমাত্র, আমরা দুইটা মান পেলাম না, টি ইকুয়ালস টু -1 অ্যান্ড 15। তো এখানে -1টা গ্রহণযোগ্য হবে না, হবে 15 যেটা ওইটা। তার মানে কি হচ্ছে 15 সেকেন্ড পর হচ্ছে টম জেরিকে ধরে ফেলবে। এখন কি বলছে পরবর্তীতে কত সময় পর জেরিকে ধরতে সক্ষম হবে? এক্ষেত্রে টমের অতিক্রান্ত দূরত্ব কত? তো আমি যদি এই পার্টটুকু একটু ছোট করে নেই, পার্টটুকু ছোট করে এখানে রাখলাম। আচ্ছা, তো এই ক্ষেত্রে টমের অতিক্রান্ত দূরত্ব কত? টমের অতিক্রান্ত দূরত্ব কত ছিল? ঢম না তো টম। টমের অতিক্রান্ত দূরত্ব ছিল 15 প্লাস এক্স মিটার, তাই না? এখন 15 প্লাস এক্স, তাই না? 15 প্লাস এক্স, এক্সের মান কত? 14t। 1 নং ইকুয়েশন থেকে, 1 নং যে আমরা ইকুয়েশনটা মার্ক করে রাখছিলাম, ওই 1 নং ইকুয়েশন থেকে। এখন 15 প্লাস 14 ইন্টু টি এর মান কত পাইছি? 15 সেকেন্ড। এখান থেকে অতিক্রান্ত দূরত্ব হবে 225 মিটার। ভুলেও কিন্তু এক্সের অতিক্রান্ত দূরত্ব এক্স মিটার হবে না, এটা কিন্তু দিও না। এই ভুলটা আমি করছিলাম, মানে আমি করছি আর কি, আমি যখন এসএসসিতে ছিলাম। এখানে টমের অতিক্রান্ত দূরত্ব হবে এক্স দূরত্ব তো যাবেই, সেই সাথে জেরির থেকে 15 মিটার পিছনে যে ছিল ওই 15 মিটারও সে যাবে। আচ্ছা, এরপরের ম্যাথটা দেখি কি বলছে এখানে। কুয়ার পানির লেভেল পৃষ্ঠ হতে 50 মিটার গভীরে। আগে আমি একটা কুয়া আঁকানোর ট্রাই করি। কুয়াটা হবে কিছুটা এরকম। এটা কি কোনো শেপ ডিটেক্ট করবে? এই তো ধরো এটা কুয়া, আমি নিজে একটা রাফ চিত্র আঁকাই ফেলি। হ্যাঁ, এটা হচ্ছে কুয়া। হ্যাঁ, কুয়ার এটা হচ্ছে পানির লেভেল। এখান থেকে নিচে নিচে যত জায়গা আছে সব পূর্ণ পানি। কিন্তু এখানে কি বলছে যে কুয়ার পানির লেভেল হচ্ছে ভূপৃষ্ঠ থেকে 50 মিটার গভীরে। ভূপৃষ্ঠ থেকে 50 মিটার গভীরে। এখন কি বলছে, যদি পৃষ্ঠ হতে একটি পাথর কুয়ায় নিক্ষেপ করা হয়, এখান থেকে তুমি একটা পাথর কুয়ায় নিক্ষেপ করছো, তখন তার তবে শব্দ শুনতে কত সময় লাগবে? এখন দেখো বলছে তারা নিক্ষেপ করা হয়, তাই না? কিন্তু আদিবেগের মানটা দেওয়া নেই। তাহলে তুমি এত খুব বেশি পেঁচানোর দরকার নেই, সিম্পলি ধরে নেবা যে কুয়াতে তুমি জাস্ট পাথরটা ছাইড়ে দিছো। নিক্ষেপের ব্যাগ যদি না দেওয়া থাকে তাহলে ধরে নেবা আদিবেগের মান 0। তো এখন বলছে যে শব্দ শুনতে সময় কত সময় লাগবে? শব্দের ব্যাগ হচ্ছে 332 মিটার পার সেকেন্ড। এক্ষেত্রে দুইটা স্টেপে সময় গণনা করতে হবে। প্রথমে কি, পাথরটি কুয়ায় পড়তে সময়, এটা এক সময়, মানে এটা হচ্ছে একটা সময়, প্লাস কুয়াতে পড়বে যে সেখানে একটা শব্দ উৎপন্ন হবে না, ওই শব্দ তো একদম যখন তখন চলে আসবে না। ওই শব্দটাকে একটা 50 মিটার দূরত্ব ট্রাভেল করতে একটা টাইম লাগবে, তো ওই টাইমটা তো যোগ করতে হবে, তাই না? সো আলটিমেটলি আমাদের টোটাল সময় কতটুকু হইতেছে, যে পাথরটা কুয়ার পানিকে স্পর্শ করলো, তো কুয়ার পানিকে স্পর্শ করতে যতটুকু সময় লাগছে প্লাস শব্দ পৃষ্ঠে আসতে, শব্দের পর একটা কমা দেই, শব্দ পৃষ্ঠে আসতে
সময়, এই দুইটা সময়ের যোগফলই হচ্ছে তোমার শব্দ শুনতে টোটাল কত সময় লাগবে সেটা। এখন প্রথম পার্টটা, এটা হচ্ছে আমি T1 ধরি, এটা হচ্ছে T2 ধরি। T1টা কত হবে? T1টা আমরা বের করব। হ্যাঁ, T1টা হচ্ছে আমাদের বের করা এখন টার্গেট। তো একটা বস্তু পড়তেছে, তাই না? পড়ন্ত বস্তুর ক্ষেত্রে আমরা কি জানি? H ইকুয়ালস টু UT প্লাস হাফ GT স্কোয়ার। এখানে এইচ এর মান কত? 50 ইকুয়ালস টু, যেহেতু আদিবেগ উল্লেখ করা নেই, আদিবেগের মান 0 ধরে নেব। তো 0 ইন্টু টি মানে 0 প্লাস হাফ জি ইন্টু T1 স্কোয়ার। এখান থেকে ক্যালকুলেটর দিয়ে যদি সলভ করো, T1 এর মানটা পাবা তোমরা 3.1944 সেকেন্ড। সাজেশন থাকবে তোমাদের জন্য একটা, যে দশমিকে যখন মান আসবে তখন অন্তত 4 ঘর পর্যন্ত নেওয়ার জন্য। অ্যান্ড লাস্টের ঘরটা না, লাস্টের ঘরটার ভ্যালু নেবা রাউন্ড করে। রাউন্ড করা মানে কি? যেমন তোমার একটা মান আসলো 5.314236 এরকম, আরেকটা মান আসলো ধরো হচ্ছে 6.314593। এখন তুমি যদি এটাকে রাউন্ড করতে চাও 4 ডিজিট পর্যন্ত, তাহলে লিখবা 5.3142, এটুকুই। কিন্তু এটাকে যদি রাউন্ড করতে চাও তাহলে লিখতে হবে তোমাকে 6.3146। কারণ কি? যেই ভ্যালু পর্যন্ত রাউন্ড করতে চাইতেছো, এখানে চতুর্থ ডিজিটকে তুমি রাউন্ড করতে চাইতেছো, মানে যেই ভ্যালুকে রাউন্ড করবা এক্ষেত্রে চতুর্থ ডিজিট, ওই ডিজিটের পরের যে ডিজিটটা আছে এখানে 9, এই ডিজিটটা যদি 5-এর চেয়ে বেশি হয় তাহলে যেই ডিজিটটা রাউন্ড করবা এখানে 5, ওইটাকে 1 বাড়াই দেবা। আর যদি 5-এর চেয়ে কম হয়, যেমন এখানে হচ্ছে এই 2কে তোমরা রাউন্ড করতে চাইতেছো, 4 ঘর পর 2, 4 ঘর যদি রাখতে চাও তাহলে লাস্ট ডিজিট হচ্ছে 2। তো 2কে যদি রাউন্ড করতে চাও, 2 এর পরবর্তী অক্ষর আছে 3, পরবর্তী সংখ্যা, কিন্তু এই 3টা হচ্ছে 5-এর চেয়ে ছোটো, তার মানে 2কে 2 রেখে দেবা। কিন্তু এখানে যদি আরেকটা সংখ্যা থাকতো, ধরো হচ্ছে 7, তাহলে 2কে 3 লিখতে হইতো। এটুকুই, এটাই হচ্ছে রাউন্ড করার নিয়ম। এরকম হচ্ছে অনেক জিনিসপত্র তোমাদেরকে দেখাই দিব, যেগুলো থিওরি পড়ানোর টাইমে দেখানো সম্ভব হবে না। এটা আসলে সম্ভব নাও অ্যাকচুয়ালি, যে সবসময় সবার সব কিছু মনে হয় না। তাই ম্যাথ ক্লাসগুলো ভালো করে অ্যাটেন্ড করা খুবই জরুরি। আচ্ছা, যাই হোক, তো পাথরটা ধরো 3.1944 সেকেন্ডে পানির তলটা স্পর্শ করছে, সেখানে একটা শব্দ উৎপন্ন হয়েছে। ওই শব্দটা পৃষ্ঠে আসতে কতটুকু সময় লাগবে? শব্দও কিন্তু অতিক্রম করবে 50 মিটার দূরত্বই। কিন্তু আমরা কি জানি? শব্দ সমবেগে চলে। সো 50 ইকুয়ালস টু হবে VT2। এখানে আমাদের T2 এর মানটা কত আসবে? S ইকুয়ালস টু VT সূত্র, এখানে আসতেছে 25/166 সেকেন্ড। সো টোটাল না দিয়ে আমি এখানে বলি শব্দ শুনতে সময়। এখানে শব্দ শুনতে সময় লাগবে T ইকুয়ালস টু T1 প্লাস T2। যদি এখানে মান বসিয়ে যোগ করো তাহলে আসবে কিছুটা এরকম, 3.345 সেকেন্ড। এটাই আমাদের অ্যান্সার। তার মানে শুধু যে পাথর পড়তে সময় লাগছে 3.1944 সেকেন্ড, এটাই যদি অ্যান্সার দিয়ে চলে আসো তাহলে কিন্তু একদম ডিরেক্ট 0 দেবে, একদম ডিরেক্ট 0। কারণ স্যার বুঝে যাবে যে তুমি আসলে এই ম্যাথটাতে কী বুঝাইতে চাইছো এটা বুঝোই নাই। যেহেতু মেন জিনিসটাই বুঝো নাই, স্যার যেটা বুঝাইতে চাইছে, তাহলে তোমাকে ওই ক্ষেত্রে মার্ক দেবে কেন, তাই না? আচ্ছা, এরপর দেখো কি বলছে। এটাই আমাদের আজকের লাস্ট ম্যাথ। এই ম্যাথটা করলেই হচ্ছে তুমি মোটামুটি সব টাইপের, যত টাইপের ম্যাথ আছে সব টাইপের ম্যাথ করতে পারবা। কিন্তু বোর্ড কোয়েশ্চেন সলভ করতে গেলে যদি তোমরা কেউ আটকে যাও, ওই ক্ষেত্রে আমি তোমাদেরকে সাজেস্ট করবো যে এই ভিডিওর কমেন্ট সেকশনে কোন বোর্ড এবং কত সাল, কোন বোর্ড এবং কত সাল এর কোয়েশ্চেনটা আটকে গেছো, ওই সাল এবং বোর্ডের নামটা উল্লেখ করে দেবা। আমি চেষ্টা করব পরবর্তীতে কোনো সময় ওই
তোমাদের প্রবলেমগুলো নিয়ে আরেকটা ক্লাস নেওয়ার, ওইখানে সবগুলো এক্সপ্লেন করে দেবো তোমাদের যত প্রবলেম থাকবে। আচ্ছা, এই ম্যাথটা এখন দেখি। ভূমি থেকে 98 মিটার পার সেকেন্ড বেগে উপর দিকে একটি বস্তু নিক্ষেপ করলে প্রমাণ করো 3 সেকেন্ড এবং 17 সেকেন্ড পর বেগের মান সমান। এখন এদের প্রকৃতি উল্লেখ করতে বলছে। এখন যদি আমরা সলভে যাই, সলিউশন, ভূমি থেকে 98 মিটার পার সেকেন্ড বেগে, এটা ধরো ভূমি, এখান থেকে একটা বস্তু ডিরেক্ট উপর দিকে নিক্ষেপ করছো 98 মিটার পার সেকেন্ড বেগে। এখন কি বলছে, 3 সেকেন্ড এবং 17 সেকেন্ড পর বেগের মান সমান। আমরা কি জানি, শেষ বেগ ভি ইকুয়ালস টু উপর দিকে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে শেষ বেগ নির্ণয়ের সূত্র, গতির সমীকরণগুলো মনে করো, ভি ইকুয়ালস টু ইউ মাইনাস জিটি। তো এখন এখান থেকে ইউ এর মান কত, 98 মাইনাস জি কত 9.8 ইন্টু সময় কত 3 সেকেন্ড। এখান থেকে আমাদের মানটা আসবে 68.6 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে V3, মানে হচ্ছে 3 সেকেন্ড পর বেগ। এবার যদি আমরা 17 সেকেন্ড পর বেগ দেখি V17, তাহলে ওই ক্ষেত্রে কি পাবো, V ইকুয়ালস টু ইউ মাইনাস জিটি। ইউ এর মান কত 98 মাইনাস জি এর মান হচ্ছে 9.8 ইন্টু টি এর মান কত 17। এখান থেকে আমাদের কত আসবে, এখান থেকে আসতেছে মাইনাস 68.6 মিটার পার সেকেন্ড। এখানে মাইনাস কথাটা দ্বারা কি বুঝাইতে চাইছে, মাইনাস কথাটা দ্বারা বুঝাইছে আমরা যেই দিকের ব্যাগটাকে পজিটিভ ধরছি, 17 সেকেন্ড পর ব্যাগটা হচ্ছে সেই দিকের বিপরীত। এখন 3 সেকেন্ড এবং 17 সেকেন্ড পর ব্যাগ সেম কেন, কারণ এই জিনিসটা আমি তোমাদেরকে এমসিকিউ সলভ করানোর টাইমে এক্সপ্লেন করছিলাম। ওই কোয়েশ্চেনটা কিছুটা এরকম ছিল যে একই একই দূরত্ব দুইবার কেন অতিক্রম করে, একই উচ্চতা একটা নিক্ষিপ্ত বস্তু কেন দুইবার অতিক্রম করে। কোয়েশ্চেনটা কিছুটা ওই রকমই, যে বস্তুটা উপরের দিকে উঠবে উঠবে সর্বোচ্চ উচ্চতায় উঠবে, আবার নিচের দিকে নামবে। এখন সর্বোচ্চ উচ্চতাতে তার ব্যাগ সমান, ধরো এই পয়েন্টটাতে তার একটা ব্যাগ ধরো পি। এখন এই পয়েন্টের সেম সমান লেভেলে নিম্নমুখী যখন মানে নিচের দিকে নামতেছে তখন ব্যাগটা কিউ। তো যেই পয়েন্টে তুমি ব্যাগটা পি ধরছো উপরের দিকে ওঠার টাইমে, ঠিক ওই পয়েন্টে নিচের দিকে নামার সময় সেই ব্যাগটার মান যদি কিউ হয়, তাহলে পি এবং কিউ এর মধ্যে সম্পর্কটা হবে কিছুটা এরকম, পি ইকুয়ালস টু মাইনাস কিউ। তার মানে পি আর কিউ এর ব্যাগের মান সমান, কিন্তু তারা পরস্পর বিপরীতমুখী। কারণ দেখো, পি এর ব্যাগটা কি উপরের দিকে আর কিউ এর ব্যাগটা নিচের দিকে না, এটাই হচ্ছে মেইন কারণ। এখন এদের প্রকৃতি কি, প্রকৃতি হচ্ছে যদি বলো ডিরেক্ট লিখে দেবে বিপরীতমুখী। তবে আরেকটু বেটার হয় তুমি যদি ব্যাখ্যা করে বলে দাও, ব্যাখ্যা করে কীরকম, যে 3 সেকেন্ড পর ঊর্ধ্বমুখী আর হচ্ছে 17 সেকেন্ড পর নিম্নমুখী। এটুকু লিখলে এনাফ। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এই পর্যন্তই গতিবিদ্যা চ্যাপ্টারে তোমাদের যত টাইপের ম্যাথ আসতে পারে সবগুলো ম্যাথ আমি কভার করে দিয়েছি। এখন তোমাদের একটা দায়িত্ব রয়েছে, সেটা হচ্ছে টেস্ট পেপার অথবা গাইড যেটাই আছে ওইটা বের করবা, বোর্ড কোয়েশনগুলো দেখবা, কোনগুলো পারতেছো না ওগুলো সলভ করবা, হাতে সলভ করার চেষ্টা করবা। খুব বেশি যদি আটকে যাও তাহলে কত সাল এবং বোর্ডের নামটা কি এটা কমেন্টে জানাবা, আমি পরে এক সময় সলভ করে দেব। আর এরপরে আরেকটা কাজ হচ্ছে, বোর্ড কোয়েশন সবগুলো সলভ করার পর বিভিন্ন কলেজে যে কোয়েশনগুলো আসছে, কলেজের প্রশ্ন বোর্ড কোয়েশনের শেষেই মনে হয় দেওয়া থাকে, মানে প্রথমে বোর্ড কোয়েশন দেওয়া থাকে তারপর কলেজের কোয়েশন দেওয়া থাকে। তো ওই কোয়েশনগুলো তোমরা হচ্ছে একদম হাতে হাতে লিখে লিখে প্র্যাকটিস করবা। কারণ দেখা যায় বোর্ডে যখন প্রশ্ন একটু কঠিন করতে চায়, তখন ওই কঠিন প্রশ্নগুলা কিছুটা কলেজ না তো বিভিন্ন স্কুলে আসা ম্যাথ যেগুলো, তো এই বিভিন্ন স্কুলে আসা ম্যাথ যেগুলো ওগুলা টাইপের ম্যাথ হচ্ছে বোর্ডে দিয়ে দেয় যদি কঠিন করতে চায় আর কি। সো স্কুলের ম্যাথগুলো যদি করো তাহলে মাথাটা আরেকটু খুলবে। আর যদি না পারো বা আটকে যাও তাহলে সেক্ষেত্রে আমি তো আছি,
জাস্ট কমেন্টে বলবা। তো এই পর্যন্তই, সবাইকে বেস্ট অফ লাক। গতিবিদ্যা চ্যাপ্টারে আর কোনো কনফিউশন থাকার কথা না, যদি তোমরা হচ্ছে আমার সাথে সাথে নোট করো, অন্তত নোট করো অ্যান্ড রিভিউ করো বারবার, আর আমি যা পড়াইছি তা লিখে লিখে পড়ো, তাহলে আই হোপ তোমাদের কোনো টাইপের কনফিউশন থাকার কথা না। বাট এরপরে যদি থাকতেই পারে স্বাভাবিক, তাহলে অবশ্যই আমাকে জানাবা। আর তোমাদের প্রতি আরেকটা রিকোয়েস্ট, সেটা হচ্ছে ক খ অর্থাৎ জ্ঞান অনুধাবন যেগুলো আছে না, এগুলো একটু বই থেকে পড়ে নিবা। পড়া তো কি, একবার বুঝবা, বোঝার পর ডিরেক্ট ঠাডা মুখস্থ করে ফেলবা। কারণ এসএসসিতে হচ্ছে দেখবা, বুঝে লিখতে গেলেও পরীক্ষার হলে তেমন খুব বেশি ভালোভাবে লিখে আসতে পারবা না, যদি একদম পুরোটাই বোঝার ওপর নির্ভর করে তারপর পরীক্ষার হলে যাও। এটাই এইচএসসিতে পারবা, কিন্তু এসএসসিতে হচ্ছে তোমাদের ব্রেনটা অতটুকু খোলা না, যার কারণে হচ্ছে না পারার সম্ভাবনাটা বেশি। তো এই ক্ষেত্রে সাজেশন থাকবে যে তোমরা ওই কোয়েশ্চেনগুলো একটু মুখস্থ করে নিও কষ্ট করে, ক আর খ নাম্বার। তো এই পর্যন্তই, সবার জন্য শুভকামনা। নেক্সট চ্যাপ্টার হচ্ছে আমি নিয়ে আসবো, যেটা হচ্ছে বল চ্যাপ্টারটা, খুব শীঘ্রই নিয়ে আসবো। তো বল চ্যাপ্টারটা আমি আই হোপ আরও ভালোভাবে পড়াইতে পারবো, কারণ গতিবিদ্যা চ্যাপ্টারটা হলো কাইন্ড অফ আমার লাইফের নেওয়া প্রথম অনলাইনে কোনো একটা চ্যাপ্টার কভার করার উদ্দেশ্যে ক্লাস নেওয়ার মতো। এই জন্য হয়তো বা অনেক উল্টাপাল্টা করে থাকতে পারি, স্পেশালি প্রথম ক্লাসটাতে। বাট লাস্টের দিকে ফ্লো ধরে ফেলছিলাম। বল বল চ্যাপ্টার পড়ানোর সময় এমনটা হবে না, তোমাদের আরও বেশি কিছু দিতে পারবো, আরও অনেক বেশি কিছু, আরও অনেক ভালোভাবে বুঝাইতে পারবো। এই পর্যন্তই, সবার জন্য অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম।